তার ক্যাপশনে এই যে ব্লগার গুলো তুমি দেখবে ক্যাপশন দেয়, দেখবে ভুল বানান লেখা রয়েছে। কেন? তার মধ্যে সেই মেধাটা নেই বলে। ওরা বলে অ্যাকচুয়ালি ওটা টাইপিং মিস্টেক। আমি বলি টাইপিং মিস্টেক নয়, ওটা এডুকেশনাল মিস্টেক। তো মানে হেল্প আস নেই, তো ফলে মানুষের কাছে সঠিক শিক্ষা নেই প্রথমত। কেউ কিছু ওই যে ইনফ্লুয়েন্সারটি যে ওরকম নোংরামি করে গালাগালি করে যে কোনো কিছু একটা মানে কি বলবো, ফানি জিনিসটা, ফানিটা তো আলাদা, মানে অসভ্যতামি কিছু একটা সমাজের মধ্যে করে সেটাকে রেকর্ড করে ছাড়ছে। আরে সে ইনফ্লুয়েন্স কাকে করছে? তুমি ইন্সপায়ার হও কোনোদিনও? আমার মনে হয় না। ক্রিয়েট তো আমি এখানে রাস্তায় উলঙ্গ হয়ে ঘুরে বেড়ালেও মানুষ অ্যাটেনশন দেবে, দেখ কে যাচ্ছে পাগল উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে, তাহলে আমি আর্টিস্ট। কি পরোটা বিক্রি করছে, চা বিক্রি করছে, তার দ্বারস্থ হয়ে আমাকে বলতে হচ্ছে দাদা আপনি যদি একটু অভিনয় করে দেন আমার সিনেমাটা চলবে। যে পুষ্পা বানাচ্ছে তার মেধা আল্লু অর্জুনের থেকে অনেক বেশি ভালো। যে মিউজিক বলেছেন যদি আমাকে কোনো রোলের জন্য অভিনয় শিখতে হয়, আমাকে ভালো করে এক্সারসাইজ করতে হয়, সেটা আমি এদের কাছ থেকে শিখি। তাহলে উনিও কিন্তু ওদের তারিফ করছেন। যে কোনো মানুষ সে যে কোনো ফিল্ডে পপুলার বলে তাকে আমি আমার ছবিতে কাজ দিচ্ছি। ছবি বানানোটাও একটা বিজনেস, ছবি বানানো ইজ এ সিরিয়াস বিজনেস। ছবি বানানো বাংলা সিনেমা বাংলা সিনেমার চরম দুর্দশা। একটা প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। এতে কিন্তু ট্রেনের টিকিটও হয় না। এটা আমার ডায়লগ না, এটা রাজুদার ডায়লগ, আমরা সবাই জানি। তো আজকে যে বিষয়ে কথা হবে সেটা অলরেডি আপনারা থাম্বনেলও দেখেছেন এবং টাইটেলেও পড়েছেন। তন্ময়দা আজকে আমাদেরকে বলবে যে এই যে রাজুদা পরোটা বিক্রি করতে করতে কি করে ওয়েব সিরিজে চলে গেল হঠাৎ করে। এবং আপনাদেরও একটা মনে প্রশ্ন হতে পারে যে তন্ময়দাটাকে আপনারা যাকে পারেন কে পডকাস্টে নিয়ে এসে বকবক করান, সেটা না। তন্ময়দা একজন প্রফেশনাল ডান্সার, সবকিছু লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। তার সাথে দেখতে চান, তার ডান্সও দেখতে চান, ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে, আপনি জাস্ট গিয়ে এটা ক্লিক করবেন তো জেনে নিতে পারবেন তন্ময়দা সাধারণ না, একজন অথেন্টিক মানুষ। কারণ কে পডকাস্টে কিছু অথেন্টিক মানুষও আসে কিছু কথা বলার জন্য। এবার পরোটাতে ফিরি। দেখুন, পরোটা বিক্রি করতে করতে একটা মানুষ ভাইরাল হলে তাকে গিয়ে নানান টাইপের ডিস্টার্ব করা, তার তরকারিতে মাইক্রোফোন ফেলে দেওয়া, সামনে কেউ নিজের পশ্চাৎপদটাও নাড়িয়ে নাড়িয়ে যেভাবে ওকে একটা ভিডিও বানিয়ে দিলাম, ব্যাস মিলিয়নে ভিউজ। কারণ ইনস্টাগ্রাম তো আমাদের কাকারা যারা যারা আছে, যারা একটু দেখতে চায় এইসব বিষয়গুলোতে, তারা দেখছে। আমিও দেখেছি, তাই জন্য তো বলতে পারলাম, সরি। হ্যাঁ, তো এবার আজকের যে পডকাস্টে তন্ময়দা আমাদেরকে বলবে যে এই রাজুদা কি করে গেল, মানে টলিউডের কি এতটাই নিম্নতমতে চলে গেছে। হ্যাঁ, সেটা তো গেছেই, কারণ বইয়ের কি ভালো হচ্ছে কি হচ্ছে না সেটাও জানবো, থিয়েটারের কি অবস্থা সেটাও আমরা জানবো। বর্তমানে যারা স্টার ছিলেন, বর্তমানে কেউ স্টার আছে সরি আমি জানি না, কিন্তু আগে যারা স্টার ছিলেন তারা কি এই ইনফ্লুয়েন্স যারা করছে বা ইউটিউবে ঠিক আছে, তা ফেসবুক এবং ইনস্টাগ্রামে যারা আছেন তারা কি ভালো কাজ করছে? তাদের সাথে কি আজকে ফিল্মটা প্রমোট করা খুব দরকার? বিস্তারিত জানবো আজকে আমাদের এই পডকাস্টে। সো তার কাছে যাব, কিন্তু যে নাম্বারটা ব্লিঙ্ক করছে সেই নাম্বারে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, বা স্পিরিচুয়াল কোনো যদি হেল্প লেগে থাকে জাস্ট একটা কল করবেন, বা কে পডকাস্টে এসে কিছু বিস্তারিত আলোচনা করতে চান সেটার জন্যও কল করতে পারেন, আর ডাইরেক্ট তন্ময়দার কাছে। তো কেমন আছো তন্ময়দার? আমি ভালো আছি। সর্বপ্রথম আজকে আমাদের প্রথম আলাপ, আর এই পডকাস্টে এসে প্রথম আমাদের কথা হচ্ছে। একদমই। তো তোমাকে নমস্কার, আর তোমার এই চ্যানেলের সমস্ত দর্শকদের আমার অনেক শুভেচ্ছা, অভিনন্দন নতুন বছরের। আর আই উইশ যেন তোমার এই পডকাস্ট, তোমার এই কথাবার্তা যা তুমি আলোচনা করছো অনেক মানুষ শুনুক, তোমার গ্রোথ হোক। থ্যাংক ইউ, আশীর্বাদ করার জন্য আমরা আরো এগিয়ে যেতে পারি। কিন্তু তার আগে তুমি কিছুদিন আগে একটা পোস্ট করেছো তোমার চ্যানেলে বা তোমার পেজে বলতে গেলে, যেটা দেখেই তোমার সাথে আমি কন্ট্যাক্ট করি। মিথ্যা কথা বলছি, উনি আমার সাথে কন্ট্যাক্ট করার পর ওনাকে বলি যে আপনি যে যেগুলো লিখেছেন সেগুলো আমি জানতাম না। উনি আমাকে মানে তন্ময়দা আমাকে বলেন যে এই বিষয়গুলো নিয়ে আমি লেখালেখি করি। তখন আমি আরো দেখলাম, আরো বুঝলাম। এতটা ডিসকাস হয়নি। তুমি বলেছিলে যে অল্প স্বল্প উপর নচিকেতার ব্যাপারে একটা ব্যাপারে, তারপর তুমি এই ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যাপারে, তারপর এই যে পকেট পরোটা যেটা আমার শিয়ালদা স্টেশনে খুব বিখ্যাত, তো সেই বিষয়টা নিয়ে তুমি বলেছিলে যে একটা ছোটখাটো করে কথা লিখেছিলে। তো কেন, মানে কি কারণ, মানে দেখো জেলাস, প্রথম যদি এই প্রশ্নটাই করা হয় তাহলে
আগে আমাকে উত্তর বলতে হয়, আচ্ছা তুমি জেলাস কার প্রতি করবে? মানে আমি জেলাসির যদি বাংলায় সেটাকে বলতে চাই, ঈর্ষা বোধ করি, তাই তো? আচ্ছা, আমি ঈর্ষা কার প্রতি বোধ করব? যে আমার প্রফেশনে রয়েছে বা যে আমার সেক্টরে রয়েছে, সে সেখান থেকে আমার রাইভালরি, তার সাথে আমার রাইভালরি। আচ্ছা, উনি আমার পেশায় কোনো রকম ভাবে যুক্ত কি? না। যুক্ত নয়। আমি যেই কাজ করি বা আমার মতো এই ফিল্ডে যারা কাজ করে, যে সকল শিল্পী, সে বিহাইন্ড দ্য ক্যামেরা টেকনিশিয়ান হতে পারে, ফিচারিং আর্টিস্ট হতে পারে, একজন সঙ্গীত ব্যক্তিত্ব হতে পারে কেউ, তো উনি তো এই ফিল্ডের বা আমাদের এই প্রফেশনের কেউ নয়। হ্যাঁ, যে এখানে অনেক অনেক উন্নতি করে ফেলেন ইত্যাদি ইত্যাদি, তা নয়। তো আমি জেলাস ফিল তার প্রতিই করব যে আমার রাইভাল, তার প্রতি করাটাই উচিত, হ্যাঁ কি না? তো উনি তো আমার, ওনার প্রতি আমার ঈর্ষা করার জায়গাটা তাহলে কোথায় আসছে? এবং দ্বিতীয়ত, আমি তো অভিনয়ও করি না, আমি অভিনয় জগতের মানুষ নয়। না। শিল্প জগৎ আর অভিনয় জগৎ দুটো আলাদা না? অভিনয় তো মঞ্চেও করা যায়, নাটকেও করা যায়, তাই তো? তা আমার কথাটা হচ্ছে, ওনার প্রতি আমি জেলাস কেন হতে যাব? ওনার প্রতি জেলাস হওয়ার আমার ফলে আমি যে কারণগুলো বললাম, এখানে নিশ্চয়ই কোনোটাই তার ধর্তব্যের মধ্যে পড়ছে না। তো ফলে ওনার প্রতি আমার জেলাস নেই, কোনো জেলাসি নেই, কোনো ঈর্ষা নেই। একটা মানুষ, সে তার পরিশ্রম করছে, সে তার কর্ম করছে, করে সে একটা কোনো জায়গায় অ্যাচিভ করতেই পারে, আর করুক না, তাতে খারাপটা কি হবে? আমি যেটা লিখেছিলাম মূলত, এর আগেও আমি অন্যান্য বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সার, তাদের ক্ষেত্রেও এটা লিখেছিলাম যে তাদেরকে কেবল তাদের ভাইরালিটির জন্য সিনেমাতে, সিরিয়ালে বা যে কোনো ওয়েব কন্টেন্টে তাদেরকে অভিনয়ের সুযোগ দেওয়া হচ্ছে। রাজুদার ক্ষেত্রেও তা দেওয়া হচ্ছে। রাজুদা কিন্তু কোনো অ্যাকচুয়াল ইনফ্লুয়েন্সারও নয়, না, উনি একজন খেটে খাবার খাওয়া মানুষ। খেটে খাওয়া মানুষ, উনি একজন খাবার বিক্রেতা। চলো আমি মেনে নিলাম তর্কের খাতিরে যে উনি ভাইরাল হয়েছেন বা পপুলার হয়েছেন তর্কের খাতিরে বলছি, নট দ্য এক্সাক্ট রিজন, যে উনি, ওনার খাবারের স্বাদ অতুলনীয়, খুব ভালো মানের উনি খাবার বানান, সেই জন্যে উনি পপুলার হয়েছে। তো উনি পপুলার হয়েছে বলে আমাকে ওনাকে একটা রোল দিয়ে দিতে হবে? রোল দেওয়ার কারণটা কি? যেটা আমি লিখেছি যে ছি বাংলা সিনেমা, ছি বাংলা সিনেমার চরম দুর্দশা। দুর্দশা আমরা সকলেই জানি। কিন্তু তিনি তো ওয়েব সিরিজে গেছিল। হ্যাঁ, ওয়েব সিরিজ তো, ওখানে অভিনয় তো করেছেন। হ্যাঁ, অভিনয়, মানে আমি সেই হিসাবে জিজ্ঞেস করলাম। উনি হ্যাঁ। তো সিনেমায়, মানে রাজুদা তো কোনো সিনেমায় আসেনি, হুম। কিন্তু সেলিব্রিটি যারা আছেন হুম। তারা তো সিনেমায় করেছেন, যারা ওয়েব সিরিজে আছেন। তো সেখানে একেন বাবুর যে জায়গাটা আমরা দেখতে পেয়েছি, মানে হইচইতে, মানে কোনো দরকার ছিল না তোমার কাছে মনে হচ্ছে? কেন মানে এই কেন মানে নিয়েছে, সেই জায়গা পার্টটা খালি ছিল, নিয়েছে, ওনাকে নিয়ে একটু যদি হয়, এতে খারাপটা কি হচ্ছে বাংলা টেলিভিশনে? বলি তাহলে, আচ্ছা, ওনাকে নেওয়া হয়েছে কেন? পপুলারিটির জন্য। ভাইরাল, ওনার ভিডিও যখনই হয় ফেসবুকে 1 মিলিয়নের নিচে হয়ই না। হয় না। তাহলে এখানে একটা ছবিতে অভিনয় করতে, যে কোনো কলাকুশলী বা ছবিতে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, কেবল তো অভিনয় নয়। আমরা যাকে দেখছি ফ্রেমে, একটা আর্ট বানাতে গেলে কেবল তো সে একা আর্টিস্ট নয়, তার পেছনে অনেকগুলো মানুষ জড়িত থাকে, অনেকগুলো টেকনিশিয়ান থাকে, ডিওপি থাকে, এডিটর থাকে, ব্যাকগ্রাউন্ড স্কোরার থাকে। আচ্ছা, ইভেন যে মানুষগুলো লাইটটাকেও বই নিয়ে যাচ্ছে, লাইটম্যান যাদের আমরা বলি, বা অন্যান্য সহযোগী যারা থাকে কর্মচারী, তারাও থাকে। তাহলে প্রত্যেকেরই ওখানে কন্ট্রিবিউশন থাকে। আচ্ছা, ওই মানুষটা ওখানে কিসে কন্ট্রিবিউট করতে আসছে? না, অভিনয়তে, রাইট? তাহলে পপুলার বলে আমি ওনাকে নিচ্ছি। আচ্ছা, তাহলে একটা কথা করা যাক, একটা জিনিস ধরে নেওয়া যাক, উনি তো পপুলার, তাহলে পপুলার হলেই পপুলারিটির নিরিখে ওনাকে আমি জায়গা দিতে পারি, এবং সেটা জাস্টিফাইড যদি এটা বলা হয়, এই ধারণায় বশবর্তী হয়ে থাকি। তাহলে আমি বলি কি, ওনাকে ডিওপির কাজটাই দিয়ে দেওয়া হোক, ওনাকে গানগুলো লিখতে দেওয়া হোক, গানের সুর করতে দিয়ে দেওয়া হোক। তুমি তো একটা পরিচালনা হাসপাতালের তফাতে ঢুকছো না? কেন 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 বলছি, কারণ আমি জানি আমাদের আজকে বাংলা ইন্ডাস্ট্রির কোনো কিছু হবে না, মানে শেষের দিকেই চলছে, কোনো কিছুর মানে হয় না, কোনো বইয়ের কোনো ইয়ে নেই। তাই জন্যই তারা মানে এরকম একটা ভাইরাল পরোটা বিক্রেতাকে তারা রেখেছে হইচইতে। এক্স্যাক্টলি, জাস্ট ফর তার ফেস ভ্যালুর জন্য তো বর্তমানে। হ্যাঁ, সেটাই বলতে চাইছি। তাহলে বাকি ডিপার্টমেন্ট গুলোতে কাজ করতে গেলে মেধা লাগে, স্টাডি লাগে, মেরিট লাগে, অভিনয় করতে লাগে না? না তো, কেন লাগবে না? একটা অভিনয় যখন একটা মানুষ করছে, কেবল কি স্ক্রিপ্ট রিডিং,
কেবল কি স্ক্রিপ্ট রিডিং আর ডায়লগ ডেলিভারি? সেটাই তো হচ্ছে দেখতে গেলে। সেই জন্যই আমি বলেছি যে বাংলা সিনেমার এতটাই চরম দুর্দশা বর্তমানে, ছবি চলছে না বলে, ছবির যাতে সেল হয়, মানুষে যাতে দেখতে আসে, সেই জন্য কোন জায়গায় নেমে যেতে হয়েছে যে যে কোনো মানুষ, সে যে কোনো ফিল্ডে পপুলার বলে তাকে আমি আমার ছবিতে কাজ দিচ্ছি। ছবি বানানোটাও একটা বিজনেস, ছবি বানানো ইজ এ সিরিয়াস বিজনেস, ছবি বানানো একটা আর্ট, আর্টে কাজ করতে আর্টিস্ট লাগে বস। আর্টিস্টরাই তো ঠিক না। আর্টিস্ট, সেটাই তো আমি সেই জন্যই বলছি, আর্টিস্টদের একটা গ্রুপ অফ আর্টিস্ট নিয়ে, টেকনিশিয়ান নিয়েই আমরা বলছি ইন্ডাস্ট্রি, বিনোদন জগৎ, বাংলা সিনেমার ফিল্ম ইন্ডাস্ট্রি। সেই জন্যই আমি কথাটা উল্লেখ করেছি যে এই রকম দিন এসে গেছে। ভেবে দেখো, ভারতে কিন্তু সর্বপ্রথম সবাক চলচ্চিত্র ঘটেছিল বাংলা ভাষাতে, রাইট? আচ্ছা, তো এবং তারপর থেকে, কেবল তা বলছি না, তারপর থেকে ভারতীয় চলচ্চিত্র জগতে বাংলার বহুল কন্ট্রিবিউশন রয়েছে, প্রচন্ড প্রচন্ড। একটা সময় ছিল যখন, সেটা কয়েক বছর আগে অব্দিও ছিল আর কি, ধরে নাও প্রায় 90 সালের আগে অব্দিও যদি বলি, বাংলার শিল্পীদের একচেটিয়া রাজ ছিল মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি। আমি বলিউড ওয়ার্ডটা বিশ্বাস করি না, বলিউড বলে অ্যাকচুয়ালি কিছু মানে আমার কাছে হয় না। তো মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক সময়, যেহেতু মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি ভারতের সব থেকে বেশি পপুলার, মুম্বাই সিনেমা বেশি মানুষই দেখে, যদিও বা বর্তমানে সেটা দক্ষিণী ভারতের ছবি হয়ে গেছে। তো এক সময় ছিল যেটা মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি, সেখানে বাঙালিদের দাপট ছিল, দাপাদাপি ছিল, রমরমা ছিল, বাঙালি ছাড়া সেই কাজ হবেই না। এবার বাংলা মুভি থেকে হিন্দিতে রিমেক হতো, অমানুষ হয়েছে উত্তম কুমার, বহু বহু মানে গান আমি যেটা হতো, দেখেছি, বাংলা গান তো মানে মুহুর্মুহু হয়েছে প্রচুর প্রচুর। তাহলে, এবং একটা কথা ভেবে দেখো, আমরা সেই রাজ্যের বাসিন্দা, আমরা সেই জাতি বাঙালি, আমাদের কাছে একটা আস্ত মৃণাল সেন ছিল, একটা ঋত্বিক ঘটক ছিল, একটা আস্তক সত্যজিৎ রায়কে পেয়েছিলাম আমরা, যে কিনা ভারতীয় চলচ্চিত্র জগতে সর্বপ্রথম অস্কার এনেছিল। আজ সেই রাজ্যের বাসিন্দা হয়ে, সেই ইন্ডাস্ট্রির কন্টেন্টের দর্শক হয়ে আমাদের দেখতে হচ্ছে কি, জাস্ট বিকজ একটা মানুষ তার ওই ফিল্ডে বা ওই পোস্টে, ওই জবে তার কোনো মেরিট নেই, কোনো মেধা নেই, কোনো অভিজ্ঞতা নেই। আমার রাজু দার প্রতি কোনো বিদ্বেষ নয়, আমার অভিযোগটা হচ্ছে ইন্ডাস্ট্রির প্রতি। আমার সেই মানুষটার প্রতি কিসের জন্য অভিযোগ থাকতে যাবে? তাকে নিশ্চয়ই কোনো প্রযোজক সংস্থা বা পরিচালক মণ্ডলী তারা বলেছেন যে আমার একটি ছবি হচ্ছে, এখানে উক্ত একটি রোল রয়েছে, এটি আপনি করে দিন। তারা কি ভেবেছে যে এই রোলটা যদি আমি ওকে দিয়ে করাই, তাহলে ওকে যারা ফলো করে, যেই মানুষগুলো দেখে, তারা আমার ছবিটা দেখবে। সেটাই তো জাস্ট ফর পপুলারিটি না? তাহলে এবারে ভেবে দেখুন। আচ্ছা, সলমান খান, একটা জিনিস আমার খুব মনে পড়লো হুট করে, একটা বইতে আমি পড়ছিলাম সত্যজিৎ রায়ের একটা জীবন কাহিনীতে, একজন লিখেছেন, ওনার মানে অনুপ্রেরণায় বা ওনার সাথে থেকে, পরশ পাথরে অনেকে দেখেছে যারা অডিয়েন্সে আছে, শেষের দিকে একটা জায়গায় যেখানে পরশ পাথরে যিনি, ওনার নামটা আমি সরি ভুলে গেছি, আপনারা সব কমেন্টে লিখবেন, উনি দেখছেন উনি খুব একটা বড় একটা রেস্টুরেন্টে গেছে, নিচে বসে আছে অনেকগুলো মানুষ, বড় লোক মানুষরা বসে আছে, ঠিক আছে? ওই সিনটা দিয়ে উনি বেরিয়ে যান বা উনি হেঁটে বেরিয়ে যান, যিনি মেন ক্যারেক্টার ছিল, পরশ পাথরের যে জিনিসটা ছিল। পরবর্তীকালে এই সিনটার টুকুটার জন্য সত্যজিৎ রায় ব্যাপারটা বোঝাতে চাইছে, যারা যারা বসেছিল, উনি বাংলাদেশ থেকে আর্টিস্ট ভাড়া করে এনে ওখানে বসিয়েছিল, কারণ ওনাকে বলা যে নর্মাল মানুষকে বসিয়ে দিন না, বললেন না, নর্মাল মানুষকে যদি আমি এরকম বড়লোক ভাবে ড্রেসে বসিয়ে দিই, তাহলে ওরা ওই ভাবটা আমাকে দিতে পারবে না, যেই ভাবটা আমার 2 সেকেন্ড বা 10 সেকেন্ডের জন্য আমার চাই। ওই জন্য তারা সব কটা, যে আপনি যদি যারা দেখে থাকবে শেষের দিকে, যে একটা জায়গা যখন টাকা পয়সা নিয়ে শেষের দিকে বা মাঝখানের দিকে একটা জায়গা রেস্টুরেন্টের মধ্যে যে অতজন বড় লোকরা বসে আছে, কোট প্যান্ট সব স্টাইলিশ জামা জুতো পরে, সবাই বাংলাদেশের আর্টিস্ট এক একটা। তো এইটুকু পাঠ করতে করতে গিয়ে সত্যজিৎ রায় অত বড় একটা জায়গা ভাবছেন, ঘটিয়েছেন। আর ঋত্বিক ঘটক, বা আমি সরি স্যার ঋত্বিক ঘটক, ঠিক আছে, উনি অরিজিনাল বৃষ্টির যে ফিলিংটা, বৃষ্টির সময় উনি চেষ্টা করতেন যে শুট করার, এরকম বহু উদাহরণ রয়েছে। তুমি সত্যজিৎ বাবুর কথা বললেন, তন্ময়দা, তোমার মাঝে মাঝে মনে হয় না যে আমরা এতটাই তলানিতে নেমে গেছি এই বিষয়গুলোতে, যে অ্যাক্টিং তো ছেড়েই দাও, আজকালকার দিনে অ্যাক্টররা অ্যাক্টিং জানে না, যেটা হচ্ছে বাস্তব। আমি জানি না তুমি কতটা এগ্রি হবে কি হবে না, মানে
আমি তোমাকে এজ এ জিজ্ঞেস করছি যে আমার বাবা কিছুদিন আগে একটা বই দেখতে গেছিল, আমি বলেই দিচ্ছি, দেবের বাঘাযতীন বইটা দেখতে গেছিল, অনেক বড় বড় ইউটিউবাররাও বলেছে বইটা ভালো হয়নি। বিশ্বাস করে আমার বাবা দেখেও বলছে যে কি দেখছি আমি, দেব, যাকে আমরা খুব ভালোবাসি, তার বই দেখে আমার বাবা বলছে কি দেখতে নিয়ে এলি আমাকে, এর দিয়ে ভালো কোনো ইংলিশ মুভি দেখে, ইংলিশ মুভি নর্মাল দেখলেও যেন মনে হয় যেন কতটা পারফেকশনের দ্বারা সে কাজটা করছে। এটা কেন তন্ময় দা? আমি তোমার কাছে এইটুকু দুটো পার্ট আমি তোমার কাছে রাখলাম, সত্যজিৎ রায়ের যে এতটা পারফেকশনিস্ট, আর একটা দেবের প্রোডাকশন, দেবের বই যেখানে কোনো মাথা মুন্ডু নেই, একটা গুলিতে দুটো লোক মারা যাচ্ছে, কেন? দেখো, আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমরা যদি বলি সুপারস্টার বা মেগা স্টার তকমা জাতীয় এরকম কোনো তকমাধারী মানুষ, তাহলে আমি বলবো যে সেই ক্রেজ বা সেই ফ্যান ফলোয়ার্স মিঠুন চক্রবর্তীর পরে আর কেউ অর্জন করতে পারেননি এ যাবৎ। ঠিক। তার পরবর্তীকালে যে সকল সুপার স্টার, যারা ভাবে, হ্যাঁ এটা আমি আমি ভাবে আমি আমি স্টার বলবো না তাদেরকে। ভাবতেই পারি, কারণ দেখো স্টার হওয়া মানে যে তার অভিনয় বা তার দক্ষতা, তার পারদর্শিতা অন্যান্য শিল্পীদের থেকে বেশি তা কিন্তু নয়। হ্যাঁ, প্রথমত এটা আমি বলে রাখি। হ্যাঁ, যেমন ধরো যদি আমরা বলি যে বর্তমানে বা বিগত প্রায় 20, 25, 30 বছর অবধি আমরা ভারতের সব থেকে বড় অ্যাক্টর বা মেগা স্টার, তাই সেই তকমাটা একজনটা ব্যক্তিকেই দিই, নান আদার দেন অমিতাভ বচ্চনজি। কিন্তু অমিতাভ বচ্চনজি নিজেও এটা স্বীকার করেন, উনি কিন্তু দেখো স্টার আর অ্যাক্টর দুটোর মধ্যে তো পার্থক্য আছে ভাই, একদম। উনি নিজেও স্বীকার করেন ওনার থেকে বড় অভিনেতা ছিলেন অমরেশ পুরী, স্বর্গীয় অমরেশ পুরী, নাসিরুদ্দিন শাহ, ওম পুরী, অনুপম খের। এরা, উনি বলেছেন যদি আমাকে কোনো রোলের জন্য অভিনয় শিখতে হয়, আমাকে ভালো করে এক্সারসাইজ করতে হয়, সেটা আমি এদের কাছ থেকে শিখব। তাহলে উনিও কিন্তু ওদের তারিফ করছেন। কিন্তু একটা মাস ফলোয়ার লাগে একটা ছবিকে না সেল করাতে। তো দেবদা বলো বা জিৎদা বলো, এদের না সেই মাস ফলোয়ার্সটা রয়েছে। মানে উনি একটা কিছু ডেলিভার করে দিলে, একটা সিন কিছু করে দিলে, উনি যদি বলে দেন মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, যেটা বলেছিলেন মিঠুন চক্রবর্তী, এই ডায়লগটা দেখো কত বহুল জনপ্রিয় হয়েছে। সেইটার জন্য পরে ছবি চলেছে, সেটার জন্য আরো 10টা ছবি ওই কলা কুশলীরা পেয়েছে, তো আখেরে ইন্ডাস্ট্রির লাভ হয়েছে। দেখো সুপারস্টার একটা ইন্ডাস্ট্রিতে থাকার মানে এই নয় যে সে অনেক ভালো অভিনয় করছে, খুব ভালো কাজ করছে। আমার মনে হয় সে সেই ইন্ডাস্ট্রির পথপ্রদর্শক, যে কিনা আমি এইটা করছি এর জন্য আমি এত অডিয়েন্স টানতে পারছি। আমির খানের থেকে কাজল অনেক ভালো অভিনেত্রী, এটা নিজে উনি বলেন। রানী মুখার্জির সাথে অভিনয় করেছেন গুলাম ছবিতে, উনি তারপরে ইন্টারভিউতে বলেছেন এবং অন্যান্য পরবর্তী ইন্টারভিউতে বলেছেন যে আমরা দেখি ছবি হচ্ছে হিরো কেন্দ্রিক। কেন? আমরা কি ভালো অভিনয় করতে পারি না? আমরা কি ভালো কাজ করতে পারি না? আমাদের কি সেই মেধা নেই? তাহলে আমরা কেন সেই পপুলারিটিটা গেইন করছি না? উনি বলছেন দেখো স্টার আর অ্যাক্টর বা কলাকুশলী আর্টিস্ট, তার মধ্যে তফাৎ রয়েছে। আল্লু অর্জুন, হি ইজ এ গ্লোবাল স্টার নাও, সে একটা গ্লোবাল স্টার। পুষ্পাতে কি সে একলা অভিনয় করছে? আমি তো বলবো যে পুষ্পা বানাচ্ছে, তার মেধা আল্লু অর্জুনের থেকে অনেক বেশি ভালো। যে মিউজিক ডিরেক্ট করছেন, যারা গান গাইছেন, তাদের মেধা ওনার থেকে আরো অনেক বেশি ভালো। কিন্তু মেধা, মেরিট বা আর্টিস্টিসিটি, সেটার ঊর্ধ্বে হচ্ছে জনপ্রিয়তা। সেটা উনি অভিনয় করেছেন, হ্যাঁ এই চরিত্রে উনি অভিনয় করেছেন, ওনার কোনো ছ্যাবলামো এই এটা আমার ক্যালমা এরকম কোনো ছবিতে দেবদা বহু ছবিতে বলেছেন। তো সেখান থেকে না উনি ওটা গেইন করেছেন ওনার ফলোয়ার্সটা, যেটার জন্য উনি মনে করেন, উনি বলে নয় ইন্ডাস্ট্রি মনে করে বা দর্শক মনে করে যে দেবের ছবি হলে আমি দেখতে যাব, যেটা সলমান খান, আমির খান, শাহরুখ খান, বর্তমানে রণবীর সিং ইত্যাদি, এদের ওই ক্রেজটা রয়েছে যে আমি যদি একটা ছবিতে একে ব্যবহার করি বা আমি যদি নিজের প্রোডাকশন থেকে একটা ছবি বানাই, তাহলে সেখানে আমি মানুষকে হলমুখী করতে পারবো। তো একটা স্টারকে কাস্ট করার মূল প্রয়োজনীয়তা আমি বোধ করি এটাই। আমি সেটা বলছি না যে সে সব থেকে ভালো পারফর্ম করছে, নো, নট অ্যাট দিস। সেক্ষেত্রে আমি বলবো পরমব্রত চট্টোপাধ্যায় আমার কাছে ভালো অভিনেতা, অনির্বাণ ভট্টাচার্য ভালো অভিনেতা, ঋত্বিক যিনি আছেন অবশ্যই, ঋত্বিক চক্রবর্তী উনি রয়েছেন, চুনি গাঙ্গুলি আমার ভীষণ প্রিয় অভিনেত্রীর মধ্যে একজন,
কৌশিক গাঙ্গুলি পরিচালক তো অবশ্যই, আমার ভালো অভিনেতাদের মধ্যেও কিন্তু ওনাকে আমি রাখি। বর্তমান জেনারেশনের আমার মুদি দোকান ওনার খুব মানে খুব ভালো লেগেছিল, মুদি দোকান, খাদ। হ্যাঁ, মুদি, খাদ। হ্যাঁ, তো এছাড়াও আমি বলবো বর্তমান জেনারেশনের এক দুটো নাম না বললেই নয়, সৌরসেনী মৈত্র, ওনার অভিনয় দেখবে, ওনার কাজ দেখবে, ভালো লাগে আমার। দেখো, অভিনেতা অভিনেত্রী মানেই যে সে স্টার তা নয়। একজন স্টার মিউজিক কম্পোজারও হতে পারে, একজন স্টার সিঙ্গারও হতে পারে, একজন স্টার পরিচালকও হতে পারে। তুই মাঝে মাঝে একটু ডিফেন্স খেলছো না? না না না, আমি ডিফেন্স খেলছি। দেখো, এটা আমার মনে হয় যে কেন মনে হলো আমি বলি তো। তুমি কিছুক্ষণ আগে এমন কিছু কথা বললে যেখানে দেবদাকেও আমি দেখেছি কিছুদিন আগে নিজের কি যেন বইটা এলো, খাদান না কি বইটা, খাদান। খাদান বইয়ের জন্য নাকি অনেক ফেসবুকে যারা ইনফ্লুয়েন্সার আছেন, যারা হিট ভালো, তাদেরকে নিয়ে তারা একটা পোস্ট করেছে যাতে খাদান দেখতে আসুক, আসুক। আগে আমরা দেখেছি দেবদাকে সঙ্গীত বাংলা, বলে দিচ্ছি ওপেন, হাওড়া ব্রিজ ওখানে আসছে, এসে নিজের ব্যাপারে বলছে, ইন্টারভিউ দিচ্ছে, মাইকে প্যান্ডেলে ওনার গান বাজছে, প্যান্ডেলে এসছে, পপুলার, মানে প্রচুর একটা ব্যাপার বিশাল। হ্যাঁ, তো কোনো একদিকে মনে হচ্ছে যে যখন যেটা চলছে তখন সেটা করাটা খুব দরকার। এখন মানে ফেসবুক ইউটিউবে মানুষ বেশি এখন ঢুকে গেছে, মানুষ আর বাইরে বেরোয় না, বা সেভাবে মানুষ টিভি দেখছে না। তো এটাও তো একটা মার্কেট স্ট্র্যাটেজি, এটা তো ভালো জিনিসই বলতে গেলে। কি করে ভালো জিনিস হচ্ছে? ভালোই তো এটা না। আমি আমার ছবিটা থেকে বাড়ি বেরোচ্ছ, আচ্ছা বেশ, আমি 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 বেরোচ্ছ ডিফেন্স থেকে, তুমি ডিফেন্স থেকে এতক্ষণ ডিফেন্সে খেলছিলে। নো নো নো, নট এট অল, আই এম টেলিং ইউ ব্রিফলি। দ্য থিং ইজ দ্যাট আমি একটা ছবি বানিয়েছি, মার্কেটিং বা প্রমোশন এটা কিন্তু আফটার মানে মেকিং, ওটা সেলিং এর পার্ট। একটা ছবি যখন বানানো হয়েছে, সেই ছবিটাকে বলতে বানিয়ে দিলে হবে না, সেটাকে প্রমোট করতে হবে। দেখো, ছবির মধ্যে আমার গল্প রয়েছে, নাচ রয়েছে, গান রয়েছে, ডায়লগ রয়েছে, অভিনয় রয়েছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জিনিস রয়েছে। সেখানে কলাকুশলী রয়েছে, কলাকুশলীদের দিয়ে আমি একটা জিনিস বানিয়েছি, একটা গল্প বানিয়েছি, একটা নাটক বানিয়েছি। এটাকে সেল করার জন্য আমি স্ট্র্যাটেজি করছি। ভাই, দুটো জিনিস আলাদা। মানে আমি সেল করার জন্য ওখানে রোলেই কাউকে দিয়ে দিচ্ছি যে এসো তুমি অভিনয় করো, তাহলে তো সেটা আর্ট হলো না। প্রথমত তো সেটা আর্ট হচ্ছে না, আমি সেটা মানুষকে গেলাতে চাইছি। যদি কোনো ইনফ্লুয়েন্সার হোক বা কোনো পপুলার পার্সোনালিটি হোক, তাকে আমি অভিনয় করার জন্য এখানে আমার গল্পে ঢুকিয়ে দিচ্ছি, সেটা তো প্রমোশন হচ্ছে না। সেটা প্রমোশনের পার্ট কোথায় হচ্ছে? দেখো, অভিনয়টা তো শিল্পটারই পার্ট। আর আমি যখন একটা ছবি বানিয়ে সেটাকে প্রমোশন করার জন্য বিভিন্ন জায়গায় গিয়ে, মঞ্চে গিয়ে সেটার প্রচার করছি, বা অন্য কোনো ইনফ্লুয়েন্সার বা কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে ডেকে একটা ইভেন্ট করে আমি সেটাকে লঞ্চ করছি, দুটো তো আলাদা জিনিস হয়ে যাচ্ছে। আমি তো ছবির মধ্যে ইনফ্লুয়েন্সারকে ঢোকানো, আর ছবি বানানোর পরে ছবিটা সেল আউট করার জন্য ইনফ্লুয়েন্সারকে দিয়ে প্রমোট করানো, দুটো তো আলাদা বিষয়। বোঝাতে পারছি কিনা? তো ওখানে তো ছবিটাতেই মেধা থাকছে না, আমি সেইটাকে কেন বেচার জন্য লোককে বলছি ভাই এই ছবিটা দেখো? আমি কেন দেখবো? সেখানে আর্টিস্টই নেই। আমি সবজি দোকানি, পরোটা দোকানি, কে চা দোকানি, তাকে দেখার জন্য ছবি দেখতে যাব? কেন দেখতে যাব? একটা মানুষ হলে টিকিট কেটে যায় কিসের জন্য? বিনোদন হওয়ার জন্য। বিনোদন মানে তো এই নয় আমি, তুমি বা রামশ্যাম, যদুমধু, XYZ, হু এভার দ্য পার্সন ইজ, যার সেই মেধাটা নেই, যার সেই মেরিট নেই, সে মঞ্চে উঠে নাচ করবে, সে গান করবে, সে অভিনয় করবে, আর মানুষকে বলবো যাও হলে গিয়ে এসে টিকিট কেটে দেখো। আর না দেখলে পরে আমি তারপরে বলতে থাকবো বাংলা সিনেমার পাশে দাঁড়ান, বাংলা সিনেমার পাশে দাঁড়ান। কেন? কোন সিনেমাটা ভালো আমি দেখতে যাব? তুমি ভালো একটা সিনেমা, ভালো তো দূরের কথা, ভালো কোনো গল্প টল্প এখন আসে না। মানে কয়েকজন বাদে, আমি সবাইকে বলবো না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, তা তো অবশ্যই। মানে কি বলবো, সৃজিত মুখার্জি ইনি আছেন, কৌশিক গাঙ্গুলি আছেন, তারপর আরে আমাদের মিউজিক যিনি, রঞ্জনা, আমি আর আসবো না, অঞ্জন দত্ত উনি আছেন। ইনাদের ফিল্ম অস্বাভাবিক লাগে। অনেক তরুণ পরিচালক রয়েছে, রিঙ্গো, আমার রিঙ্গো মানে আমি জানি না ভাই, আমি রিঙ্গো, মৈনাক গাঙ্গুলি তো গায়েবই হয়ে গেল 2-3টে বই করার পর, আমি তারপর দেখতে পাই। ভৌমিকের কথা বলছি আমি, মৈনাক ভৌমিক। হ্যাঁ, ভৌমিক রোগা করে চশমা পরতেন, ওর তো বেশি বই করলেন না। না, বেশি বই করেননি, যতগুলো করলেন ঠিক আছে। হ্যাঁ, তো অনেক তরুণ পরিচালকদেরও নাম করতে হয়, মানে ঠিক আছে, কিন্তু না আমার রিঙ্গোর যা তুমি নাম বললে, আমি রিঙ্গোর কয়েকটা ফিল্ম দেখে, এটা ফুটবলের ফিল্ম ছিল, মনে আছে? ফুটবলের উপর একটা ফিল্ম করেছিলেন তিনি। মানে কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, আমি এখনো ওনার ফিল্মে বুঝতে পারি না। মানে এটা যদি তুমি দেখো সেরকম ভাবে, ওনার ফিল্মটা মানে ভালো,
ঠিক আছে, কিন্তু না বুঝতে পারি না হচ্ছেটা কি। এইরকম অনেক সময় দেখো, হয়তো এটা তুমি একটা বিশেষ কোনো ছবির কথা বলছো, এমন নয় যে আমি ভালো চাইলেই ভালো বানিয়ে দিতে পারবো। দেখো এটা হয় না, আমাদের প্রত্যেকের চেষ্টা প্রথমে কি থাকে যে আমি একটা ভালো জিনিস বানাবো, একটা মানুষের করতে গিয়ে কিছু পার্সপেক্টিভও থাকে। ভুল তো হতেই পারে। না ভুল আমি তো একদম তাদেরকে বলবো না। এমনি এমনি হুম, একটা প্রডিউসার এত বড় ডাইরেক্টরের উপর টাকা লাগাবে, এটা ভুল হতে পারে না। আমার থেকেও তারা প্রচন্ড জ্ঞান রাখে। কিন্তু ওই যে তুমি একটা কথা আমাকে বলেছিলে যে একটা রিক্সাওয়ালা কি ভাবছে ওই গানটা নিয়ে, হুম, আর একটা বড়লোক সোসাইটি কি ভাবছে ওই গানটা নিয়ে, এটার মধ্যে পার্থক্যটা আমাদের খুঁজতে হবে। হুম, এক্স্যাক্টলি। কিন্তু আমি পারিনি, কারণ আমি তার সাথে কথাই বলিনি যে আপনি কি চাইছেন ব্যাপারটাতে বইটার মধ্যে। হ্যাঁ, দর্শক কি চাইছে সেটা অনুযায়ী আমাকে ছবি বানাতে হবে, ছবি boss। বানাতে হবে। এই যে আজ 2015 সাল 16 সালের আগে অব্দিও তুমি যদি দেখো, একটা কথা বলি, 3 ইয়ারির কথা, তিনিয়ারি কথা, কবে বেরিয়েছিল, কবেকার। হুম, হুম, হুম। রুদ্রনীল, আর কি ছিল, রুদ্রনীল, জুন মালিয়া, জুন মালিয়া, হ্যাঁ, শাশ্বত চক্রবর্তী, আর হুম, ওনার নাম লক্ষ্মী ছাড়া, ওনার হুম, 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 একটা হুম। নাম ভুলে যাচ্ছি, সরি, আপনারা আবার কমেন্টে জানাবেন। উনি লক্ষ্মী ছাড়া করতেন, লক্ষ্মী, এবং পরে আরে খুব ভালো। সত্যজিৎ রায়ের হ্যাঁ বিক্রম নাকি ওনার নামটা, আমি সত্যজিৎ রায়ের ছবিতে সোনার কেল্লাতে ছোট, হ্যাঁ 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 হ্যাঁ। তো 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 উনি, হ্যাঁ, কবেকার হ্যাঁ, বই, হ্যাঁ, কবে রিলিজ হলো এটা? হুম, মানে মানুষ দেখেছে, মানুষ দেখেছে, কিন্তু তখন নাকি মানুষ নিতে পারবে না, নিতে পারবে না। এখন পরে হচ্ছে। মানে আমাদের একটা কি সেন্সর বোর্ডও অনেক রকম ভাবে ভাবতে থাকে যে এটা তখন চলবে, এখন চলবে, এটা তখন চললো না, এখন চলতে পারে। দেখো মানে মানে এই যে জিনিসগুলো হয়েছে, একটা ইন্ডাস্ট্রি যখন ভরাডুবি হয়েছে, কেবল কোনো একটা কারণ বা একটা দিকের জন্য একটা ইন্ডাস্ট্রি কখনো ভরাডুবি হতে পারে না। যে এমন আজ দুর্দশা চলে এসেছে যে পরোটা বিক্রি করছে, কে ভাত বিক্রি করছে, তাকে নিয়ে বলছে একে অভিনয় করালে আমার ছবি হিট হবে। মানে আমাদের দুর্দশা কি কোন মানে জায়গায় কোন ভাবতে পারছো? জায়গায় বসে আছে ব্যাপারগুলো, যে ওকে, ওর দয়াতে যদি ছবিটা চলে, কোনোভাবে চলে যায়, কোনোভাবে চলে যায়, মানে ওর দয়াতে, মানে ওকে তো মানুষে দেখে, আমাকে তো দেখে না। মানে আমাদের স্ক্রিপ্ট ভালো আজকে করবো দেখে না, না, অ্যাক্টিং ভালো অ্যাক্টিং করবো ভালো করবো না, কিন্তু একটা মিলিয়ন ওর দয়াতে, রাজুদা, হ্যাঁ, এক্স্যাক্টলি, রাজু রাজুদা হোক, পকেট নন্দিনী পকেট হোক, মন্টি হোক, হুএভার দ্য পারসন ইজ, যারা, আমি বলছি কি তাদের প্রতি আমার কোনো বিদ্বেষ নেই, আবার তাদেরকে চলে আসবে মন্টি দা, সম্মান দিয়েই আমি বলছি। মন্টি দি বলবো না, মন্টি দা না, মন্টি দি, এটা ওনাকে জিজ্ঞেস না করে Sorry, মনে হয় বলা উচিত হবে না। আমরা মন্টি রাখি। কোনোভাবেই, হ্যাঁ, মন্টি রায়, মন্টি আমরা রায়। ব্যক্তিত্বর নামটা নিয়েই বলি। হ্যাঁ হ্যাঁ, নন্দিনী দি মাঝে উঠলো। সো আমি নেই আমি এখন কি আর। বলতে চাইছি, দেখো তাহলে আমার কোন দুর্দশা হলে একটা ইন্ডাস্ট্রির একটাকে পরোটা বিক্রি করছে, চা বিক্রি করছে, তার দ্বারস্থ হয়ে আমাকে বলতে হচ্ছে দাদা আপনি যদি একটু অভিনয় করে দেন আমার সিনেমাটা চলবে। তার মানে কি আমি আমার স্ক্রিপ্টে, আমার ছবির ডায়লগে, আমার কলাকুশলীদের পারফরমেন্সে, সঙ্গীতে, গানের লেখাতে, ইত্যাদি ইত্যাদি বাকি যা আনুষঙ্গিক বিষয়গুলো একটা ছবিতে থাকে, তার উপর আমার বিশ্বাস নেই, না, তার ঊর্ধ্বে বিশ্বাস একটা চা দোকানি, পরোটা বিক্রেতা, সবজি দোকানি ইত্যাদি। আচ্ছা কালকে তুমি, আমরা তো তাহলে আমাদের অবাক হওয়ার কিছু থাকবে না যদি আমাদের বাড়ির সামনে একটা অটোওয়ালাও আজকে ভাইরাল হয়ে যেতে পারে, হয়ে যেতে পারে, ডলি চায়ওয়ালা যদি হয়ে যেতে পারে, আসতাম, আমি তোমাকে জিজ্ঞেস তাই না? করতাম। তো ডলি চায়ওয়ালার কনসেপ্টটা কিন্তু অন্যরকম ছিল। এক্স্যাক্টলি, তার বায়োপিক বানানো হচ্ছে, তাকে ছবিতে অভিনয় করানো, তার বায়োপিকে অভিনয় করছে। এর পেছনে যে আমি একটা জিনিস তোমাকে আমি বলি, ডলি চায়ওয়ালার কথা তুমি বললে, আমরা ডলি চায়ওয়ালার নতুন নতুন নাগপুরের ফেমাস ওনাকে আমি দেখছি, আমরা 4-5 বছর ধরে দেখছি না, ঠিক আছে, কিন্তু আমরা আমাদের পকেট পরোটা বিক্রেতা যিনি আছেন এবং ডলি চায়ওয়ালাও যিনি আছেন, এনাদের পেছনে যে কত লম্বা একটা স্ট্রাগল আছে। ডলি চায়ওয়ালা প্রতি 14 বছর ধরে, ওনার বয়স কিন্তু প্রচুর, 14 বছর ধরে ওনারা এসছে, কাজ করেছে, ওই প্যাশনে কাজ করেছে, ওইভাবে তরকারিটা বানিয়ে গেছেন। যিনি শিয়ালদায় বসে মানে কি বলবো পরোটা বিক্রি করছেন, এরা এত বছর ধরে যে মেহনতটা করেছে, এবং যারা নতুন ফুড ব্লগাররা এসে যে জিনিসটা এখন করে দিয়েছে, এটা তাদের দিক দিয়ে একটা কপাল বলতে গেলে। তাদের এখন সেল বেড়েছে, পপুলারিটি বেড়েছে। এখন ডলি চায়ওয়ালা 2-3 ঘন্টার জন্য পুজো উদ্বোধনে এনাদেরকে ডাকা হয়, ফিতে কাটতে এনাদেরকে ডাকা হয় দোকানে, ডাকা হবে এবার, মানে এবার যেই বছরে যে পুজো হবে সেই বছরে ডাকা হবে। না এই যে চলতি মরশুমে বিভিন্ন মেলা টেলা হচ্ছে, তো এখানে ওনাদেরকে বিভিন্ন জায়গায় সংবর্ধনা দেওয়া হচ্ছে, আমার তাতে কোনো আপত্তি নেই। তাদের প্রতি তোমার কোনো রাগ নেই? কোনো রাগ নেই। রাগটা হচ্ছে যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাদেরকে মানে এক করে দিচ্ছে পুরো। কেন দেখো, আর্টিস্ট আর লাবড়া হয়ে যাচ্ছে ব্যাপারটা। কন্টেন্ট, বর্তমানে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েটার আর আর্টিস্ট দুটোর মধ্যে পার্থক্য করতে হবে। কন্টেন্ট ক্রিয়েটার, ধরো একটি মেয়ে, সে আমার একসময় ছাত্রী ছিল, সে বর্তমানে কিন্তু প্রবল জনপ্রিয়, ফলে আমি নাম করব না, কিন্তু তুমি ফেসবুক, ইনস্টাগ্রাম খুললে দেখতে পাবে
মানে সে কিংবা তার মতো আরো অনেক ছেলে মেয়ে রয়েছে, একটা ট্রেনে ভরা ভিড় ট্রেন, সেখানে আমার গুরুজন, বাবা মার বয়সী অনেক মানুষজন রয়েছে, সেখানে সামনে সেই মেয়েটি কি করছে, তার মানে পেছনটা পশ্চাৎ ভাগটা দুলিয়ে দুম 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 কিছু একটা করে ভোজপুরি একটা গানে রিলস বানালো, দিয়ে সেটাকে সে কোথাও একটা আপলোড করলো, করার পরে দেখাচ্ছে সেটা ভীষণ ভিউজ পেয়ে গেছে। মানে ভিউজ পাওয়া মানেই পপুলারিটি গেইন হয়ে গেল। তাহলে এবার ভেবে দেখো, এটা কিন্তু আর্টিস্টের কাজ নয়, ও অ্যাটেনশন ক্রিয়েট করলো। কন্টেন্ট ক্রিয়েটার আর আর্টিস্টের মধ্যে তফাৎটা হচ্ছে ও অ্যাটেনশন ক্রিয়েট করলো। আরে অ্যাটেনশন ক্রিয়েট তো আমি এখানে রাস্তায় উলঙ্গ হয়ে ঘুরে বেড়ালেও মানুষ অ্যাটেনশন দেবে, দেখ কি যাচ্ছে পাগল উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে, তাহলে আমি আর্টিস্ট নয় তো? তা আমি তো সেই জায়গাটা ডিজার্ভই করি না দাদা। আপনার ছবিতে নাচ করা, গান করা, অভিনয় করা আমি কি ডিজার্ভ করি? করি না। আমি পপুলার হয়েছি ছাবলামো নোংরামো প্রমোট করে। আমি যদি একটা ছবি বানাচ্ছি, একজন পরিচালক, আমার একটা দায়বদ্ধতা থাকে, আমি সমাজকে একটা বার্তা দেব, একটা মেসেজ দেব, বা মানুষ সেটা থেকে কিছু শিখবে, সে বিনোদন হবে। তো জাস্ট কেবল একটা মানুষ যে এরকম নোংরামি ফাজলামি করে পপুলার হয়ে গেছে সামহাউ, আরে পপুলার হয়ে গেছে মানুষ কি মানে এই নয় যে তাকে ভালোবাসছে, বুঝো কথাটা। আমি তাকে দেখে হাসছি, এই মেয়েটি কি করছে, আমি তাকে দেখে উপহাস করছি, কিন্তু কিন্তু ওই যে আমি দেখে নিলাম, আমার একটা ভিউ তো তার কাউন্ট হয়ে গেল, তো তার 1 মিলিয়ন ভিউজের মধ্যে আমার এই ভিউটাও কাউন্টেড, রাইট? তো এইভাবে সে ভিউজটা পেয়েছে। ওনারা কেন এই কথাটা বুঝতে পারছে না? এইভাবে ওই ভিউজটা সে পেয়েছে। তাহলে যে আর্টিস্ট, সে কি করেছে? তার ব্যাকগ্রাউন্ডে যদি যাই, সে ওইটার জন্য অনেকদিন অনুশীলন করেছে, পড়াশোনা করেছে, দীর্ঘ অধ্যবসায় করেছে, সেটার উপরে সে পারদর্শিতা দক্ষতা অর্জন করেছে, সে সেটার জন্য এলিজিবল। সে যে কোনো দক্ষ বা মানে এস্টাবলিশ অভিনেতা হতে পারে, কিংবা সেই সকল ছেলে মেয়েগুলো যারা রোজ নানান প্রোডাকশন হাউসে, নানান অফিসে পরিচালক প্রযোজকদের সাথে, স্যার একটু টাইম হবে, স্যার আমি আমার একটা অডিশন ক্লিপ পাঠিয়েছি, কাইন্ডলি একটু হোয়াটসঅ্যাপে চেক করবেন। সেই ছেলে মেয়েগুলো ভাবো তাদের কথা, যারা ওটা ডিজার্ভ করে, তাদেরকে যেখানে প্রোডাকশনে যায়, না না আরেকটু ভালো হবে, আরেকটু ভালো হবে, এটা সেই ছেলে মেয়েগুলোকে বলা হচ্ছে। দিনের পর দিন তারা চটি ঘষছে বিভিন্ন প্রোডাকশন হাউসে। তাকে হয়তো এরকম হওয়ার পরে, তোমাকে একটা উদাহরণ দিই, এরকমও হয়ে থাকে জানো, এইরকম ছেলে মেয়েগুলোর সাথে যেটা হয়, ধরে নাও অনেকের বাড়ি তো কলকাতায়, অনেকের বাড়ি ধরে নাও কলকাতা শহর থেকে বেশ কিছুটা দূরে, যেখানে থেকে তার এখানে আসতে, আমাদের টলিপাড়ায় আসতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। হয়তো তাকে শিফটের টাইম কখন দেওয়া হয়েছে জানো? সকাল 7টায়। সকাল 7টায় মানে তাকে ভোর 4টে থেকে উঠে সেই জায়গা থেকে বেরোতে হবে। সেখানে ট্রেন আছে কি, বাস আছে কি, অটো আছে কি, কোন ভেহিকেল আছে আমরা জানি না, কিন্তু সে সামহাও না কোনোভাবেও 7টা 10 থেকে 7টা 10-15-র মধ্যে না সে সেটে ঢুকে যায়। গিয়ে কি দেখে জানো? কেবলই মেকআপ আর্টিস্ট আর 1-2জন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছাড়া ফ্লোরে আর কেউ নেই। ডিরেক্টর এলেন 1 ঘন্টা পরে, তিনি এসে টেকনিশিয়ানদের এটা বোঝাচ্ছেন, শর্ট বলছেন, স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করছেন, টেকনিশিয়ানদের সাথে লাইট করছেন, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। ওই ছবির যারা মূল চরিত্র, হিরো হিরোইন, তারা আসছেন কটায়? আরো 2-3 ঘন্টা পরে। মানে দেখা গেল বেলা 12টায় একটা গাড়ি করে হাফ প্যান্ট পরে এলো, এসে তার মেকআপ নিতে আরো 2 ঘন্টা। সেই সকাল 7টা থেকে না সেই ছেলেটি মেয়েটি ওই মেকআপ করা অবস্থায়, প্রায় এক প্রকার অভুক্ত অবস্থায়, হ্যাঁ, ওদের জন্য তো আর ভ্যানিটি ভ্যান থাকে না, ওদেরকে বাইরেই বসে থাকতে হয়। কিন্তু সে কিন্তু ডিজার্ভিং একজন ক্যান্ডিডেট, সে কিন্তু জানে, সে কিন্তু শিক্ষিত। শিক্ষিত মানে তার যেই বিষয়ে কাজ করতে এসছে সেই বিষয়ে সে শিক্ষিত। সে এতক্ষণ অভিনয়ের জন্য, মানে অভিনয়টা ওই 5 সেকেন্ডের রোলটা জাস্ট একটা পাসিং শট, যেখানে হয়তো যে মূল চরিত্র বা মূল চরিত্রের পাশাপাশি অন্য কোনো পার্শ্ব চরিত্র আছে, তার সাথে এসে দেওয়া কোনো একটা প্রক্সি চরিত্র, কেবল একবার হেঁটে যাবে, এসে হয়তো তাকে বলবে এটা দাও তো, দিচ্ছি, এইটুকু বলেই বেরিয়ে যাবে। যেটা হয়তো সিনে তার চরিত্রটা এতটাই ব্লার থাকে, সে পরবর্তীকালে নিজের অস্তিত্বই ওই ফ্রেমটার মধ্যে খুঁজে পায় না। কিন্তু সেই ছেলে মেয়েটার কথা ভাবো, এই মানুষগুলোর কথা ভাবো, কেন ভাববো না? তারা এলিজিবল, তার অধিকার আছে ওইটা পাওয়ার জন্য। আমি যদি কেউ যদি অনেকে বলে থাকে যে রাজুদা বা ইত্যাদি ইত্যাদি এদের চরিত্রের ডিউরেশন ছিল ওখানে 1 মিনিট, আরে 1 মিনিটের জন্য কাজ করতেও অভিজ্ঞতা লাগে, মেরিট লাগে, মেধা লাগে, স্টাডি লাগে, অভিজ্ঞতা লাগে, লাগে তো। তো সেই মানুষগুলো বা অন্য কোনো এস্টাবলিশড অ্যাক্টর অলসো, সে সেটা ডিজার্ভ করে বস, যে ওইটাতে তার কোনো পারদর্শিতাই নেই, যার ওটার প্রতি প্রথমত কোনো ইন্টারেস্টও নেই,
তুমি তাকে এনে ওই জায়গায় ছবিতে দিয়ে বলছো কেন? না তোমার একটাই উদ্দেশ্য, যেন তেন প্রকারে আমার ছবিটা যেন চলে যায়। বিভিন্ন রকমের এরকম কারণ, এইগুলোর জন্যই তো বাংলা ছবি আজকে তলানিতে চলে গেছে। ভেবে দেখো, আমরা মানে আমি 90s ছেলে, ঠিক আছে, আমরা আমাদের সময় কিন্তু প্রচুর বাংলা সিনেমা দেখেছি, প্রচুর দেখেছি, এবং আমার বলতে কোনো কুণ্ঠা নেই, আমি যত বিদেশি ছবি দেখেছি তার থেকে বেশি ভারতীয় ছবি দেখেছি, হিন্দি, বাংলা, এবং পরবর্তীকালে কিছু দক্ষিণী ছবিও দেখেছি, ডাবড, কারণ আমি দক্ষিণী ভাষাটা বিশেষ বুঝি না। তুমি ভেবে দেখো না, বাংলার দর্শক না এইরকম ছিল এক সময়, যখন রবিবার দিনে DD7-এ, যখন কেবল লাইনও সেইভাবে সব জায়গায় পৌঁছায়নি, রবিবার দিন দুপুরে একটা বাংলা সিনেমা দেবে, গোটা বাড়ির লোক সাদা কালো টিভিতে, বা বাড়ির পাশাপাশি অন্যান্য লোকজন যাদের বাড়িতে হয়তো টিভি নেই, তারা এসে না ওই ছবিটা দেখবে। সেই চলছে বেদের মেয়ে জ্যোৎস্না, সেই চলছে চিরঞ্জিতের সময়, চিরঞ্জিতের ছবি, উত্তম কুমারের ছবি, বা প্রসেনজিতের ছবি, শ্বশুরবাড়ি জিন্দাবাদ ইত্যাদিতে, ভিক্টর ব্যানার্জি সেই হচ্ছে মঙ্গলদ্বীপ জেলে, এই সমস্ত যে গানগুলি ছিল যেসব ছবিতে, এই ধরনের ছবি চলছে, মানুষের দেখছে। দেখো, আর বর্তমানে কি হচ্ছে বলো তো, দেখবে বেশি মানুষের পরিচালক প্রযোজকদের ফোকাস হয়ে গেছে কোথায় না, OTT ওয়েব সিরিজের উপরে। আমি সেটাকে খারাপ বলছি না, আপগ্রেডেশন কোনটা, মানে সময়ের সাথে পরিবর্তনটাকেই আপগ্রেডেশন আমি মেনে নিতে পারবো না, কিন্তু সময়ের সাথে পরিবর্তন হয়েছে কোনো জিনিস, ইট ডাজন্ট মিন ইট ইজ আপগ্রেডেড অর আপডেটেড, এটা হতে পারে ডাউনগ্রেডেডও বলতে পারি। আমার যুক্তিটা হচ্ছে এটা। তো একটা সময় দর্শক এইরকম ভাবে বাংলা ছবি দেখতো, কিংবা বাংলা ছবির দর্শক হচ্ছে সেইটা সরস্বতী পূজায় বাচ্চা ছেলেমেয়েরা পাঞ্জাবি পরে, শাড়ি পরে স্কুলে অঞ্জলি দেওয়ার পরে আমরা করেছি টিফিনের জমানো পয়সা থেকে কিছু পয়সা বাঁচিয়ে ওই একটা দিন আমরা ছাড়া হাত পা সরস্বতী পুজোর দিন অঞ্জলি দেওয়ার পরে একটা ম্যাটিনি শো দেখবো বন্ধু বান্ধবরা মিলে। এরকম হয়েছে, এরকমও হচ্ছে বাংলা ছবির দর্শক যখন ভাই ফোঁটার দিন, জামাই ষষ্ঠীর দিন বাড়িতে আত্মীয়রা আসে, ভাই বোন, জামাই, দিদি ইত্যাদি, ভাগ্নি, সকলে মিলে, গোটা পরিবারের লোকজন মিলে হলে গিয়ে টিকিট কেটে একটা ছবি দেখবে। এখন ছবি দেখতে গেলে তারা কি পাবে না, দেখছে বেশিরভাগ ওয়েব সিরিজ বলো, বা বর্তমানে আরো অন্যান্য বেশ কিছু ডার্ক বা ইন্টেন্স বা সাসপেন্স থ্রিলার যেগুলোকে নাম দেওয়া হয়েছে, সেখানে দেখবে তুমি ছবির চরিত্র বা গল্পে এরকম জিনিসই প্লটেড বেশি থাকে, প্ল্যান্টেড থাকে, হয় নীলকুঠি, পতিতাপল্লী, পরকিয়া, মুখে অশ্রাব্য গালাগালি, আচ্ছা, আর ফাউল ল্যাঙ্গুয়েজেস, এই রকম জিনিসের ব্যবহার বা প্রচলন বেশি। আমি বলছি না যে ডিমান্ড অনুযায়ী সেটা ওখানে যায় না, যায় হয়তো, কিন্তু আমাকে একটা কথা বলো তো, এই ছবিগুলো তুমি, আমি, আমরা আজকের দিনে দাঁড়িয়েও তুমি তোমার পরিবারের সাথে বসে দেখতে পারবে? দেখতে পারবে? আমার পার্সপেক্টিভটা অন্য, আমি একটু তোকে বলি, তুমি না বলে নাও তারপর আমি বলবো। আমার মনে হয় আমি যেই ধরনের মানুষ, বা আমার মতো অন্যান্যরা যে কালচারের মানুষ, আমি বলছি না যে সেই ছবিটা খারাপই, অ্যাকচুয়ালি আমি খারাপ বলছি না, না। ডাউনফলের কারণ বলছি। ওই ছবিটা আমরা প্রত্যেকে পরিবারের সাথে বসে দেখতে পারবো না, আমাকে ভয় দেখতে হবে ওটা OTT-তে রিচার্জ করে আলাদাভাবে, এক, তাহলে পরিবারের সাথে দেখতে পাবো না যখন, তাহলে একটা গোটা পরিবারের যে দর্শক সংখ্যা, জনসংখ্যা, আমি সেটা দর্শক হিসেবে হারালাম, এক নম্বর। এই ধরনের গল্প ছাড়াও, এই প্লটগুলো ছাড়াও অন্যান্য অনেক ভাষায় বা আমাদের বাংলা ভাষাতেও ভালো ছবির গল্প হয় নাকি, স্ক্রিপ্ট হয় নাকি, হয়, কিন্তু কিন্তু কেবলই কেন এইরকম দেখাতে হবে আমাকে, এইরকম ধরনের ডায়লগ ইউজ করতে হবে কেন, কেবল ফাউল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে কেন, কেবল পরকিয়া, যৌনতার নামে সুরসুরি দিয়ে এরকম কিছু সিনস কেন বানাতে হবে? এগুলো ছাড়াও তো ভালো ছবি হয়। আমি একটা মফস্বলের মানুষ, ঠিক আছে, আমি যদি আমার ওখানের কথাও বলি, বা আমাদের থেকে একটু দূরত্বে গিয়ে বলি, OTT কিন্তু আমাদের মা, কাকিমা, কাকা, জেঠা ইত্যাদি ইত্যাদি, বা 45 বছরের ঊর্ধ্বের বেশিরভাগ মানুষ, তারা কিন্তু, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আপনি OTT দেখেন, OTT-তে রিচার্জ করে OTT প্ল্যাটফর্ম দেখেন, ছবি দেখেন, ওয়েব সিরিজ দেখেন, তুমি বেশিরভাগ ক্ষেত্রেই উত্তর আসবে না। তাহলে আমি দর্শক এক হারিয়ে ফেললাম। তাহলে এই যে এতক্ষণ কথা বললাম, আমাদের বাংলা ছবির দর্শকরা এরা ছিল, এরা কি দেখতে চাইছে, এদের চাওয়া কি ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে, এরা কি ধরনের ফিল্ম দেখতে চায়,
সেটা নিয়ে পরিচালক প্রযোজকরা ভাবলেন না। তারা তারা যেটা বানাতে চায়, তাদের যেটা সুখ বানিয়ে তারা সেটা বানিয়ে দিল। এবার দিয়ে বলছে মানুষ তুমি এটা খাও। সে কেন খাবে? তার ওটা ইচ্ছে নেই দেখার, সেই জন্যে তো সেই ছবিটা চললো না। হ্যাঁ কিনা? একটা ছবি কখন চলে না? মূল কথা আমি বলবো যে মানুষে দেখতে চায়নি। মাঝে মাঝে না তোমার কথাতে একটু অন্যরকম মানে ঢোক পাচ্ছি। কেন বললাম, আজকে একটা ডাইরেক্টর সে চাইবে সবসময় আমার ফিল্ম হিট হোক, যেভাবে হোক, ঠিক আছে, সেই চাওয়াটা তো ভুল না। আমি সেই প্রসঙ্গেই তো তোমাকে বললাম। আমার কথাটা কি ভুল না? হ্যাঁ অবশ্যই ভুল না। আমাদের কাকা জ্যাঠার সময় কিছু কিছু গান চলেছে, যে গানগুলো হচ্ছে যে আর কত রাত একা থাকবো, সেটাও তো একটা অন্যরকম ইঙ্গিত দিচ্ছে। এক্স্যাক্টলি দিচ্ছে। কিন্তু আজকালকার দিনে জিনিসটা যদি স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যায়, ক্ষতি কি সেখানে? আর্ট না লিটারেচারের অঙ্গ, সাহিত্যের অঙ্গ। সাহিত্যে আমি এটা বলতে পারি, বধুয়া, রিমিঝিমি এই শ্রাবণে, সামথিং লিরিক ওয়াজ দ্যাট লাইক মেঘে ঢাকাই গগনে চায় যেতে অভিসারে, ওগো তুমি তুমি এসো মোর ঘরে। এটা কিন্তু খুব স্পষ্ট, খুব সাধারণ ভাষায় বলা আছে। কিন্তু দেখো এটা সুরে, ছন্দে, লয়, কথার মাধুর্যতায় যখন সেটা প্রেজেন্ট হচ্ছে, তার কাছে সেটা ফাউল লাগছে না সুন্দর লাগছে। আর্টটা দেখো, আর্টটা তো সুন্দর হতে হবে। প্রথম কথা কি, আমি যদি এমন একটা দৃশ্য দেখাই যেখানে ভালোবাসার বা প্রেম করছে, সেটা কোনো ইন্টিমেট সিন, সেটা সুন্দর লাগতে হবে। আমার কাছে বিকিনি পরা একটা মেয়ে বা ছোট পোশাক পরা একটা মেয়ে, সে নোংরা নয়, কিন্তু সেটা প্রয়োজনে তাকে যদি দেখছি স্ক্রিনে, সেটা ডিমান্ড, প্রথমত ডিমান্ড, দ্বিতীয়ত তাকে সেখানে ভালো লাগছে, এটাও বোঝো। ভালো লাগারও তো একটা বিষয় আছে। এবারে যেই দর্শক হঠাৎ করে দেবের পাগলু দেখতো, জিতের ধরে নাও 100% লাভ দেখতো, হঠাৎ করে তুমি তাদেরকে যদি বলো মন্টু পাইলট দেখো, বা অন্যান্য যে কোনো ক্রাইম সিরিজ যেগুলো হয়ে থাকে, সেই ধরনের যে কোনো একটা তাকে সিরিজ ধরিয়ে দিয়ে বলছে এটা দেখো, আরে সে আকাশ পাতাল তফাৎ পাচ্ছে তো। আমি কি বলছি, আমি নিয়ে যাব আমার দর্শককে, মানে প্রত্যেকটা ডিরেক্টরের যদি চাওয়া এরকম হয় আমি ঋতুপর্ণ ঘোষ হবো, ঋত্বিক ঘটক হবো, তা বললে কি করে হবে? দেখো একটা কথাও তো মানতে হবে যে ঋতুপর্ণ ঘোষ কিন্তু কমার্শিয়ালি সাকসেসফুল ডিরেক্টর কোনোদিনও ছিলেন না। কিন্তু প্রত্যেকটা অভিনেতা, অভিনেত্রী বা কলাকুশলী, টেকনিশিয়ান, সকলের স্বপ্ন একটাই ছিল, অমিতাভ বচ্চনের অক্ষর, যে আমি একবার ওনার সাথে কাজ করব। তাহলে দেখো, যখন ওই সময় আমাদের বাংলা সিনেমার নির্মাতারা ওই ধরনের সিনেমা বানাতেন, ওই ধরনের গান বানাতেন, মানুষের ওটা চাহিদা ছিল বলে বানাতেন, মানুষের শুনেছে, পপুলারও হয়েছে। আমি কলকাতা রসগোল্লা, রসের টই টম্বুর। তো আমি এই কথাটাকে ডিফাইন করলে যদি একটু অন্যভাবে কিছু করে বলি, তাহলে কথাটার মিনিং কিন্তু আসলে আমরা প্রত্যেকেই বুঝি। আমি রসে টই টম্বুর, কলকাতা রসগোল্লা, এরকম ধরনের তো লিরিক আছে তো। তো এবারে বলো, সেই লিরিকটা, সেই কথাটা শুনতে চেয়েছে মানুষে, তখনের মানুষের লাইফস্টাইল সেরকম ছিল, মানুষের কথন সেরকম ছিল, মানুষের বচন সেরকম ছিল, সেই জন্য মানুষ সেটাকে বেড়ে গেছে। হ্যাঁ বেড়েছে তো। তো সেটাকে কাজে লাগানো উচিত কি উচিত না, সেটা কোন ধরনের মানুষের জীবনযাত্রা পাল্টেছে তুমি সেটাও দেখো। কেবলমাত্র কলকাতা বা শহর কেন্দ্রিক মানুষের নয়, আরে তুমি আরেকটু এখান থেকে 100 কিলোমিটার দূরে যাও, গঙ্গার ওপারে চলে যাও, সেখানেই কিন্তু মূল বাংলা ছবির দর্শক ছিল। এটা ভাবো, যারা ছবিটাকে হিট করাতো কেবলই কলকাতা বা হাওড়া বা আমাদের এই পার্শ্ববর্তী অঞ্চলগুলো নয়। না, আমার নিজের যেহেতু মানে অভিজ্ঞতা করা সেই জিনিস, ওই মানুষগুলোই তখনের সময় 10 টাকা 15 টাকার টিকিট কেটে হলে সাইকেল নিয়ে গিয়ে গলায় একটা মাফলার দিয়ে দিয়ে একটা গ্রামের মানুষে গিয়ে ওই ছবির টিকিট কেটে দেখছে। তো সেই মানুষটা তো, তারাই ছবিগুলো হিট করিয়েছে, তারা এখন তাদের দেখার মতো সে ছবি পাচ্ছে না। সেই জন্য এখন বর্তমানে এবার দেখো, ছবি মানুষের না দেখলে ফ্লপ। আমার মনে হয় না যে ডাইরেক্টররা কনফিউজড কোনো বিষয় নিয়ে, এই যে কি খাবে কি খাবে না, ভীষণ ভাবে কনফিউজ, ভীষণ ভাবে। দেখো একদল সৃজিত মুখার্জি বানাচ্ছে এমন এমন বই, সৃজিত মুখার্জি, সরি ওনাকে স্যার বলবো, উনি যে ধরনের বই বানাচ্ছে সেই বইটা সবাই কিন্তু নিতে পারে না, তাই না? এদিকে আবার কৌশিক গাঙ্গুলি মতো আর্টিস্ট যিনি আছেন ডাইরেক্টর, তিনি যেভাবে বই বানাচ্ছেন সবাই নিতেও পারে, অনেকে নিতেও পারে না। মানে সবার মধ্যে একটা আলাদা আলাদা জনার, আলাদা আলাদা দিক বোঝা যাচ্ছে। কিন্তু কমার্শিয়ালটা আস্তে আস্তে মনে হয় না কোনোভাবে উঠে যাচ্ছে। গেছে তো। আমি কিন্তু লক্ষ্য করি মানুষ এখন না খুব শিক্ষিত
ইন্টেলেকচুয়াল একটা ব্যাপার এসে, হ্যাঁ। হ্যাঁ ঠিক ঠিক, ভাষাটা আমি ঠিক মানে ধরতে পারিনি, ইন্টেলেকচুয়াল হয়ে যাচ্ছে বিষয়, যে আমি এরকম একটু চাই। এই খাদানের মতো যে বইটা, খাদানটা কমার্শিয়াল মানে একটু ইন্টেলেকচুয়াল আছে ওর মধ্যে। ওটা তো এটাকেই বলছি আমি আপগ্রেডেশন ভাই, এটাকেই আপগ্রেডেশন। মানে দেখো দেবের যারা ভক্ত ছিল, যেই ছেলে মেয়েগুলো, পাগলু টু এমন হয়েছিল, আমি তুমি জানো কিনা জানি না, আমি শুনেছি আমি যখন ছোট ছিলাম, পাগলু টু পাগলু, হ্যাঁ পাগলু পাগলু সময় 3 ইডিয়টসও এসেছিল, ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল। আমাদের তো ওয়ার্ল্ড প্রিমিয়ার তো আমাদের এই সারা ভারত পৃথিবী জুড়ে হবে, আমাদের পশ্চিমবাংলা এবং বাংলাদেশে এত লোক দেখেছে, এক ডেটে 3 ইডিয়টসও ছিল ওয়ার্ল্ড প্রিমিয়ার, সব থেকে ভিউজ পাগলুতে হয়েছে। তো এটা কি করে সম্ভব, এটা অনেকে জানে না, এটা আমি জানি না, যারা জানে না জানে, দেখো কিন্তু এটা হয়েছিল। তাহলে আমাদের বাংলা সিনেমার সেই সুনাম ছিল কমার্শিয়ালে, কিন্তু কমার্শিয়ালি আর্ট ফিল্ম না। হ্যাঁ দেখো আর্ট কমার্শিয়াল বলে আমি জিনিসটাকে, দেখো আর্ট প্রত্যেকটা ছবিতেই থাকে, হ্যাঁ আর্ট প্রত্যেকটা মানে যেটাকে আমরা ডিভাইড করি টার্ম বলে আমরা বলছি যে এটা একটু বেশি রিয়েলিস্টিক জিনিস আর ওটা একটু নন রিয়েলিস্টিক ছিল, এটাই তো ক্রেজ ছিল। কিন্তু কমার্শিয়াল যে ছবিটা কমার্স উঠাতে পেরেছে সে কমার্শিয়াল, আর যে কমার্শিয়াল ছবি কমার্স তুলতে পারেনি তাকে তুমি যা বলতে পারো। কিন্তু দেখতে গেলে পাগলুর থেকে 3 ইডিয়টস অনেক বেটার, হ্যাঁ মানে সেটা ভাবা যাবে না, কিন্তু মানুষ দেখেছে পাগলুই দেখেছে। তার মানে আমাদের আমি এরকমও দেখেছি মেয়ের হাতে লেখা আছে দেব, বহু কিছু আছে, তার হাতে ট্যাটু করা আছে, লোকে তার প্লাকার্ড নিয়ে তার বাড়ির সামনে, এগুলো তো মানে লেখা আছে দেব, আমি দেখেছি দেব লেখা, হ্যাঁ নিজের চোখে দেখেছি। মানে হলে একটা বই দেখতে গেছিলাম, সেদিন দেখা হয়েছিল, বেরিয়েছিল যখন, উফ বিভৎস, পরে জানতে পারলাম ওটাও আবার কপি করা সাউথের। এটা আমি আসবো তোমার কাছে, হাতে দেখছি মেয়েটা দেব লেখা। তো বলছে তুই আবার এসছিস টিকিট কাউন্টারে, তুই আবার এসছিস? বলে হ্যাঁ দেবের বই এসছে, যতদিন আমার ইচ্ছা হবে ততদিন দেখবো। বলে বললাম যে কতদিন দেখছি? বলে 4 বার দেখে নিয়েছে বইটা। মানে এতটাই ভালোবাসে। আমি একটা জিনিসই বলি, দেবের আমি এত ক্রেজ, আমি দেবেরও খুব ফ্যান ছিলাম এক সময়, এখন নেই কেন জানি না। গান বাজছে, সেদিন দেখা হয়েছিল গানটা, উপর থেকে লোকেরা কয়েন ছুটছে, মানে ঝুড়ি ঝুড়ি কয়েন, আমার মাথায় এসে পড়ছে, মানে কি ইঠিট মেরেছে, তুলে দেখছি 2 টাকার কয়েন। মানে এতটা ভালোবাসতো দেবকে, এখনো বাসে, কিন্তু সেই ব্যাপারটা আর নেই। হ্যাঁ এবার দেখো এটাই তো হচ্ছে ব্যাপার, যে তার মানে আমরা এটা প্রমাণিত যে বাংলা সিনেমা চলতো, মানুষের দেখতো, জিতের ফিল্ম আসবে, মানুষ অপেক্ষা করতো এবং হল ভরে ভরে মানুষে দেখতো, তাকে ভালোবাসা দিত। এটা তো ভালোবাসা ছাড়া আর কিছুই না। একটা তার এটা মানে কি বলবো, মানুষের প্রতি তার একটা গ্র্যাটিটিউড থাকা উচিত, যে সে মানুষের কাছে এটা অর্জন করতে পেরেছে, কেবল ধন সম্পত্তি বা টাকা পয়সা না, এইটা সে অর্জন করতে পেরেছে, যার দরুন আজকে দিনেও কিন্তু খাদান আসার পরে মানুষে দেখতে যাচ্ছে। তাহলে বাবু খাদান থেকে আমি যদি লাস্ট ওই পাগলু 2 বা ওই সমসাময়িক অন্যান্য ছবিগুলোর মধ্যে যাই, তাহলে প্রায় বছর 10 মতো একটা গ্যাপ আছে। দেখো তুমি ভেবে দেখো না, এই টাইম স্প্যানে কোন কোন ছবিগুলো চলেছে, বহু হল বন্ধ হয়ে গেছে। আরে হল যে বন্ধ হয়ে গেছে, লোকে হল মালিকদের দোষ দিচ্ছে, আরে হল বন্ধ হবে কেন হবে না? সেই যে হলটা যেই জায়গায়, এটা নিয়ে যদি কথা বলা হয় না তো অনেক লম্বা কথা হয়ে যাবে। কেন বলবো, ছোট্ট করে বলি। আজকে অনেকে এই গণেশ চন্দ্র ইভিনিউ চেনে, হিন্দ আইনক্সকে অনেকেই চেনে, ওয়েলিংটনে। যদি আমি দেখছি যে যে হলগুলো একসময় প্রচন্ড নামজাদা ছিল, সেই হলগুলোকে যদি আমি এই আইনক্স, পিভিআর এরা যদি নিয়ে নিত সেই সময়, তাহলে কিন্তু হতো না। মানে এটার যদি কথা বলা হয় না, বিশাল বড় একটা কথা হয়ে যাবে। এটা আর হলগুলোতে চলে, পিভিআর এর কথা তুমি যদি বলছো, তারা যদি নিত সেই হলগুলো, হ্যাঁ আজকে হিন্দ ছিল একটা, আগে আইনক্স বলে হিন্দ আইনক্স হয়েছে। তুমি কেবলই আমার মনে হয় একটা জায়গা, এটা তুমি মনে বুঝতে ভুল করছো, আমার মনে হয় তুমি একটু ভেবে দেখো, সময় নিয়ে বুঝতে পারবে। এই যে হলগুলোর কথা বললে, বা মিনার, বিজলি ইত্যাদি ইত্যাদি, ভবানী, রবীন্দ্র সরোবরে, এই যে হলগুলো বলছে, তুমি প্রত্যেকটা হলের নাম বললে বাবু, এটা কলকাতা শহরের, কেবল কলকাতা শহরের উপরে একটা ছবির মানে সেটা আমি বলছি। হ্যাঁ এবার তুমি বলছো যে পিভিআর বা প্রিয়া সিনেমাস বা আইনক্স, এই যে কোম্পানিগুলো, এরা ওন করবে কোন হলগুলোকে? এরা তুমি একটা ভেবে দেখো, এরা কিন্তু প্রত্যেকটা এই কোম্পানিগুলো বড় শহরে অবস্থিত, শিলিগুড়ি, কল্যাণী, হলদিয়া, কলকাতা তো আছেই, কলকাতা সহ বর্ধমান ইত্যাদি ইত্যাদি, মানে যেগুলো শহর,
কেবল সেখানেই আছে। তুমি কেন এত বড় অংশ একটা গ্রামের মানুষ, গ্রামের ফ্র্যাটার্নিটি, তাদেরকে কেন বাদ দিচ্ছ? সেখানে হল নেই, সেখানে হল আছে, সেখানে হলের টিকিটের দামও কম, হয়তো অতটা লাক্সারি নয় সেই সিটগুলো, অতটা এসি রুম না, এসি নয়, বা সাউন্ড সিস্টেমটা অতটা ডেভেলপ নয়, অতটা হাইজেনিকও নয় না, হয়তো গুটকা ইত্যাদি হ্যান্তার জিনিসপত্র আমরা পড়ে থাকতে দেখবো, হয়তো সপ্তাহে একবার বা দুবার ক্লিনিং হয়, কিন্তু দর্শক আসন তো রয়েছে। দর্শক সেখানে অনেক বেশি পিভিআর কিংবা আইনক্সের থেকে। একটা জিনিস বোঝো, আইনক্স বা পিভিআর সেখানে সিনেমা দেখতে গেলে আমার একটা মিনিমাম যে টিকিট ভ্যালু হবে কমপক্ষে 250 থেকে 300। তো 250 থেকে 300 টাকা দিয়ে টিকিট কাটা মানে কেবল টিকিটের ভ্যালু তো নয়, যাতায়াতেরও খরচ রয়েছে একদম, বা সেখানে বসে সে যদি কিছু খায় সেটারও খরচ রয়েছে। তো ধরে নাও কমপক্ষে 5 থেকে 600 টাকা তার খরচা হবে একজনের। একজন জেনারেলি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে না, খুব কম, মানে আমি দেখেছি যদিও, কিন্তু আমি ধরে নিচ্ছি ওটা ছেড়ে দাও, কমপক্ষে 2 থেকে 3 জন তো যাবে। তাহলে দুজনের পক্ষে খরচা হচ্ছে 1200। মাসে কটা ছবি রিলিজ হচ্ছে? ধরে নাও 3 থেকে 4টি। আমাকে যদি 2টি ছবিও দেখতে হয়, আমাকে 1200 টাকা এক্সপেন্স করতে হবে কমপক্ষে। আমি আমার কি বলবো, আমার হ্যাসিয়ত অনুযায়ী আমি যদি ভাবি 1200 টাকা আমি কেবল 2টো ছবি দেখার জন্য আমি খরচা করব, আমার সেক্ষেত্রে মনে হয় না এই জিনিসটা খুব একটা এফেক্টিভ বা ফ্রুটফুল নয়। কিন্তু গ্রামের হলগুলোতে তুমি জিনিসটা ভেবে দেখো, সেটা নয়। তুমি এই অটোওয়ালা, রিক্সাওয়ালা, মাছ দোকানি, এদেরকে তুমি বলো তো যাও তো পিভিআর এ গিয়ে সিনেমা দেখো, ওদের কি টাকা নেই? টাকা আছে, কিন্তু ওদের কাছে 300 টাকার ভ্যালুয়েশনটা ছবি দেখার থেকে বিরিয়ানি খাওয়া, অন্য কিছু খাওয়াতে। এই যে তুমি কথাটা বললে, এই কথাটা দিয়ে একটা কথা বলি। অক্ষয় কুমার একটা ফিল্ম এসেছিল প্যাডম্যান, তুমি দেখেছো ওটা? ব্যাপারটা নিয়ে অনেকে লিখেছিল যে আপনার ফিল্ম দেখতে গেলে লাগে 300 টাকা মিনিমাম, ঠিক আছে? এবার ধরুন আপনি 300 টাকা দিয়ে ফিল্ম যে দেখছে, সে ওখানে আরো 200 টাকা খরচা করছে, 500 টাকা। আমি যদি ফিল্ম একজনের প্রতি খরচা হয় যে 500 টাকা রোজগার করে, দিনে যারা 100 টাকা রোজগার করে তাদের জন্য এই ফিল্মটা, কিন্তু 500 টাকা যারা দিনে খরচা করে ফেলছে তাদের জন্য ফিল্মটা না, নয় তো। 100 টাকা যারা আয় করছে তারা 30 টাকা দিয়ে হতে পারে ফিল্মটা দেখে কিছু জানতে পারলো, কিন্তু আপনি 500 টাকা খরচা করছেন একজনের জন্য, এই প্যাডম্যানের জন্য। আমাদের হাই সোসাইটির জন্য এই ফিল্মটা ছিলই না, ছিলটা একটা মেসেজ ছিল। হ্যাঁ, একটা বিলো সোসাইটি যারা ওই বদভ্যাসটা রয়েছে, ফিল্মটা সবার জন্য, কিন্তু মেসেজটা আমি বলবো ওই ওই মানে ব্যাপারটা। কিন্তু তুমি কিন্তু জানো কিনা, খেয়াল করো কিনা দাদা, শাহরুখ খানের ফিল্মে টাকা কিন্তু কম থাকে। সালমান খান, অক্ষয় কুমার, আমির খান, এদের টিকিটের চার্জ সবসময় বেশি থাকে। এটা খেয়াল করেছো কোনোদিন? থাকবে তো, কেন থাকবে? শাহরুখ খান যেখানে 120 টাকা থেকে 200-250 টাকার মধ্যে একটা ইয়ে রাখে, সেখানে সালমান খান এবং আমির খানের টিকিট স্টার্টই হয় 300 থেকে 350 টাকা করে। দেখো, অক্ষয় কুমার, শাহরুখ খান এমনি ওনাকে গ্লোবাল স্টার বলা হয় না, কিছু স্ট্র্যাটেজি আছে যেটা আমি লাস্ট ফিউ ইয়ার্সে কিন্তু লক্ষ্য করেছি। পাঠান যখন রিলিজ হয়েছে, উনি বেশ কিছু, জানো কি, কিছু মানে কিছু শো ফ্রি করে দিয়েছেন। হ্যাঁ, সেটা নিয়ে কিন্তু একটা কন্ট্রোভার্সি। কেবল কম কেন, টিকিটের মূল্য কম কেন, উনি ফ্রি করে দিয়েছেন কেন? দেখো, এটা মার্কেটিং স্ট্র্যাটেজি নয় কেন? স্টার, এই যে তখন আমরা স্টারের কথা বলছিলাম, উনি স্টার হচ্ছে কি, দেখো উনি নিজের ক্রেজটা বানানোর জন্য প্রথমে মানুষকে দেখিয়ে দিল, বুঝতে পারছো? মানে সেই অনিল আম্বানির জিও রিচার্জের মতো, মানে আগে ফ্রি নেট এবারে ইউজ কর, এবারে তাহলে মানুষ ধরে নাও 500 মানুষ দেখে নিয়েছে, তারা সোশ্যাল মিডিয়াতে হোক বা বন্ধুদের সামনে অফলাইনে হলেও তারা প্রচার তো করছে একদম। এবার বলছে, এই তুই দেখিসনি? আরে ইয়ার, ইট ওয়াজ আ সুপার হিট ফিল্ম, তুই শুধু গিয়ে দেখবি, বলেছে। খালি একটা কারণ কি, ফ্রি হয়েছে বলে। ফ্রি হয়েছে বলে। এবার দেখো ভাই, যে আমাকে ফ্রি দিয়েছে আমি তার গুণগান গাইবো না, এটা হতে পারে? আমি তো বলবোই, মেরিট যাই হোক, মেরিট যাই হোক। তারপরে তো শাহরুখ খান রয়েছে ভাই, তার তো একটা আলাদাই ক্রেজ, তার ফেস রয়েছে, মানে আলাদাই। ধরে নাও সিনেমাতে বর্তমানে ভগবান তোমাকে বলতে হবে, তো তারা এসে তো প্রচার করেই দিল। তো এবারে বাকি যে 5000 মানুষ দেখেনি না, তারা গিয়ে সিনেমাটা দেখে নিল। এবার সলমান, আমির বা অন্যান্য স্টাররা, আমি জানি না তাদের কি স্ট্র্যাটেজি, তাদের মনে হয় আমার নির্ধারিত এই মূল্যে টিকিট থাকতে হবে। কেন থাকতে হবে? এটারও একটা কারণ আছে। দেখো, সলমান, শাহরুখ বা আমির, এরা জানো কি, মানে অন্য প্রোডাকশনের ছবিতে অভিনয় করতে গেলে ওরা কিন্তু টাকা নেয় না, টাকা নেয় না। ওরা কি করে, ছবির একটা লভ্যাংশ নিয়ে নেয়। তো এবারে যদি লভ্যাংশ তাকে নিতে হয়, তাহলে বেশি লাভ করতে হবে। আরে তোমার আমার কি চাওয়া, লাভ আমি বেশি করব, তাহলে টিকিটের মূল্য বেশি হলে লাভ আমি বেশি পাবো। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমার এটা
এটা আমাদের জানা নেই, কারণ আমরা না অত মাথায় রেখে আমরা সিনেমা দেখতে যাই না। হ্যাঁ, এবারে দর্শকটা তো এফোর্ড করতে পারলো না। তাই ও- সেটাই তো। তো সে আমি লাভ করব ভেবেছি, ভালো কথা, হুম। কিন্তু একটা দর্শক যদি সেও ভাবে আমি 500 টাকা 600 টাকা আজকে খরচা করব না, তাহলে তার পক্ষেও সেটা খারাপ যুক্তি তো নয়। না তো। না তো। এবারে একদমই। যেই হলগুলোতে টিকিট মূল্য কম, এসি নয়, না। নন হাইজিনিক, লাক্সারিয়াস নয়, সেখানে লোকে 20 টাকা 30 টাকাতে এসে সিনেমাটা দেখে নেবে। সিনেমা দেখেছে, তার মানে সে সিনেমাটা তো হয় সেল হয়েছে, এই জন্য দর্শক ছিল, আর এই জন্য এখনো নেই। তো মানে এরকম কিছু কারণ চলছে। বর্তমান আর কি। তো দাদা আমরা একবারে শেষের দিকে রয়েছি, এবং একটা প্রশ্ন সবসময় আমাদের মাথায় কাজ করে, বা আমার এবং দর্শকদের মাথায় কাজ করছে আমার মনে হয়। একটা সময় ছিল যখন রজনীকান্ত বাসের কন্ডাক্টর ছিলেন, অক্ষয় কুমার মালয়েশিয়া বা কোথাও একটা বাইরের থেকে সেখানে রেস্টুরেন্টে উনি ওয়েটারের বয় কাজ ছিলেন। করেছেন। হ্যাঁ, তারপর বাবান হিরানিও ছিলেন, এরকম কাজ করতেন, নিজের মায়ের সাথে হেল্প করতেন দোকানে। জনি ওয়াকার জনি ওয়াকারও ছিলেন। তো বাস কন্ডাক্টর ছিলেন। তারা যদি হতে পারে অ্যাক্টর, হুম। তাহলে ইনি কেন হবে না, যাকে নিয়ে আজকে এত সমালোচনা? তুমি কোনো জায়গায় এটা মনে হয় না নিজেকে একটা অন্যভাবে রাখছো? আচ্ছা, এটা কি কোথাও আমরা মানে এই সোর্সটা কি আমরা জানি? আমরা এই সোর্সটা জানি যে রজনীকান্তের কথাই যদি বলি উদাহরণস্বরূপ, উনি বাসের কন্ডাক্টর ছিলেন। কিন্তু দেখবে উইকিপিডিয়াতে তো ওনার প্রোফাইলটা আপলোডেড রয়েছে, গিয়ে দেখবে, ভালো করে দেখবে, উনি তার আগেও থিয়েটার অভিনেতা ছিলেন। মানে আমি বলতে চাইছি উনি অভিনয়টা করতেনই। এবারে অভিনয় করলেই বা অভিনয় করার আমার প্যাশন থাকলেই তো যে আমি সেখান থেকে অনেক বড় প্রফেশনাল অ্যাক্টর হয়ে যাচ্ছি, সেখান থেকে উপার্জন করতে পারছি, তা নয়। তিনি তার প্যাশনটা ফলো করার সাথে সাথে যাতে কিছু উপার্জন করতে পারে তার ফ্যামিলির জন্য, সার্ভাইভ করতে হবে তো মানুষকে। প্যাশনটা তো তাকে আজ পেটে ভাত দেবে না, পেটে ভাতটা তো খেতে হবে, সেইটার জন্য উনি কন্ডাক্টরি করতেন, উনি অভিনয় করতেই চাইতেন। তারপরে ওনার থিয়েটারে অভিনয় দেখার পরেই কিন্তু অন্য একজন পরিচালক ওনাকে কাস্ট করেছিলেন। এই স্টোরিটা নিশ্চয়ই আমরা সবাই জানি, সবাই জানি যে ওনাকে নাটক থেকে করা হয়েছে। তাহলে নাটক করতে কখন থেকে শুরু করলেন? মানে এমন না, যেমন ধরো মহেন্দ্র সিং ধোনি, উনি ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন ছিলেন, তার আগে আমরা কি জানি, উনি রেলওয়েতে টিটির কাজ করতেন, ইভেন আমাদের খড়গপুরে টিটি ছিলেন, এবং তার সাথে খেলাধুলাও করতেন, খেলাধুলাও করতেন। মানে রঞ্জি খেলেছেন, মানে যেমন ডোমেস্টিক ক্রিকেট খেলে খেলে আসতে হয়। তারপরে তো মানে তো কথাটা এইটা নয় যে টিটিকে ধরে এনে বলছে তুমি ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন হও, না, তা নয় তো। উনি ক্রিকেটারই ছিলেন এবং স্পোর্টস কোটাতেই চাকরিটা পেয়েছিলেন রেলওয়েতে। তো তারপরে উনি টিটি হয়েছিলেন সার্ভাইভ করার জন্য, মানে উপার্জন করার জন্য। তারপরে উনি ভারতীয় দলের ক্যাপ্টেন হয়েছেন, এবং এই যে যোগ্যতাটা, ওটা ওনার মধ্যে যোগ্যতাটা ছিল বলেই উনি হতে পেরেছেন। মানে এই ধরো যাদের নিয়ে কথা হচ্ছে, যে সকল এই পরোটা বিক্রেতা হোক বা কোনো ইনফ্লুয়েন্সার হোক, তার ওই উক্ত ডিপার্টমেন্টে যেটাতে তাকে কাস্ট করা হয়েছে অভিনয়ের জন্য, সেটাতে তার কোনো পারদর্শিতা বা সেটাতে তার কোনো নলেজ বা অভিজ্ঞতা তার নেই বলে তাকে কাস্ট করা হয়েছে। আর সেই ছবিটা বানিয়ে আপনারা বলছেন এই ছবি দেখুন, বাংলা সিনেমার পাশে দাঁড়ান। আমার অভিযোগটা সেখানে, অবজেকশনটা এখানে। আর রজনীকান্তের কথা যদি বলা হয়, জনি ওয়াকারের কথা বলা হয়, অক্ষয় কুমার প্লেট ধুতেন, আরে তারা ছিলেন। অক্ষয় কুমার তো মডেলিংও করেছেন, কই সেই কথাটা তো কেউ বললেন না। জ্যাকি শ্রফ, তোমার জ্যাকি শ্রফ মডেলিং করেছেন, মডেলিং তার আগে তোমার টিকিট ব্ল্যাক করতো, টিকিট ব্ল্যাক করতো। ইন্টারভিউতে বলেছে সেইটা করার সাথে তার মধ্যে সেই মেধাটা ছিল, সে সেইটাতে করতো। সার্ভাইভ করার জন্য লোকে চুরিও করুক না, আমার তাতে কোনো আপত্তি নেই। না, পেটের দায় লোকে করেছে, এখন তুমি কি স্বভাবে বলে আলাদা, অভাবে তো অনেকে অনেক কিছুই করে। তো লোকে জেলেও গিয়েছে অনেক সময়। যাই হোক, তো হোয়াট এভার দ্য থিং ইজ, তারা উক্ত বিষয় মেধা রাখতেন, সেটা অনুশীলনও করতেন, কেবল উপার্জনের জন্য বা সার্ভাইভ করার জন্য। সেই সময় বাসে কন্ডাক্টরই হোক বা রেস্টুরেন্টে কাজ করা হোক, ইত্যাদি ইত্যাদি পেশাতে নিযুক্ত ছিলেন। এইবারে এই যে সকল, আমি মানে আমার কথা শেষ করে দিই, যেটা আরো মানে একটুখানি বর্ধিত করে, যেটা আমি করেছিলাম সেটা তোমাকে কমেন্টে একজন বলেছিল, আই থিংক কেবল কমেন্টে সহ আমাকে আরো অনেক লোকজন ব্যক্তিগত মেসেঞ্জারেও এরকম ধরনের কোশ্চেন করে। বলো না, তাদের একটু ব্যাপারে বলো না একটু। দেখো, বিষয়টা হচ্ছে, আমার কথা হচ্ছে এই যে যারা ইনফ্লুয়েন্সার, তারা তো আর্টিস্ট নয় না। ইনফ্লুয়েন্সার, আবার ইনফ্লুয়েন্সার কথাটার অর্থও যদি আমি একটু ডিটেলে যাই, যে মানুষকে ইনফ্লুয়েন্স করছে। কিন্তু ইনফ্লুয়েন্সার হিসেবে আমরা যারা পরিচিত বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটার, তারা কিন্তু ইনফ্লুয়েন্স করছে না। ইনফ্লুয়েন্স কারা করে? ধরো সচিন তেন্ডুলকার আজকে একটা পেন বেচতে এসে বললেন যে এই পেনটায় আপনারা লিখুন,
এই পেনটা ভালো লেখা হয়, মানুষের সাথে বিশ্বাস করবে। হুম, তিনি মানুষকে ইনফ্লুয়েন্স করছেন, মানে কি মানুষকে তিনি ইন্সপায়ার করছেন, ঠিক ঠিক রাইট? আর ওনারটা কিন্তু ওরকম ফেস ভ্যালু নয়, দেখো উনি একটা পার্টিকুলার ফিল্ডে বিশাল বড় একজন ব্যক্তিত্ব, তো তার প্রতি মানুষের ট্রাস্ট আছে। আর ওই যে ইনফ্লুয়েন্সারটি যে ওরকম নোংরামি করে, গালাগালি করে, যে কোনো কিছু একটা মানে কি বলবো, ফানি জিনিসটা, ফানিটা তো আলাদা, মানে অসভ্যতামি কিছু একটা সমাজের মধ্যে করে সেটাকে রেকর্ড করে ছাড়ছে। আরে সে ইনফ্লুয়েন্স কাকে করছে? তুমি ইন্সপায়ার হও কোনোদিনও? আমার মনে হয় না। না আমি হই না, বা আমাদের অন্যান্য যে সমস্ত মানুষরা, সভ্য ভদ্র সমাজের মানুষরা, তারা কেউই ওকে দেখে ইনফ্লুয়েন্স হয় না। তো তার কিন্তু সেই সামাজিক দায়টা নেই, রাইট? এবারে অন্যান্য যে সকল ব্লগাররা, এই যে ধরো আমি যদি কথা বলি যে রাজুদা বা নন্দিনী দি ইত্যাদি, যে সকল ব্লগাররা তাদেরকে পপুলার করে দিয়েছে, করার পিছনেও দেখো মানে কারা করেছে, এই ব্লগাররা। তুমি আমরা কতজন এতে তো সুবিধাও হয়েছে রাজুদার, রাজুদার সুবিধা হয়েছে, কিন্তু তুমি ভাবো তো সমাজে কি নন্দিনীদির সুবিধা হয়েছে, বা এই একান্ত আপন যে দোকানটা আছে, দি বাপি, এগুলো আছে, এগুলো তো সুবিধা হয়েছে না ফুড ব্লগার্সদের জন্য। আচ্ছা, আজ থেকে এই ফুড ব্লগিং ব্যাপারটা জনপ্রিয় কবে থেকে হয়েছে দেখেছো, একটু লক্ষ্য করেছো? অনেক আগে থেকে, কিন্তু মানে তাও আমি না ঠিক, মানে তুমি যে প্রশ্নটা করলে এর কাছে আমার কোনো উত্তর নেই, আমি বলে কারণ দিই। আমি এইটা নিয়ে চর্চা করি, সোজা কথা। চর্চা নয়, মার্ক, আমি দেখেছি বলে বলছি। ফুড ব্লগিং অনেকদিন আগে থেকেই ছিল, যখন ইন্টারনেট ছিল না তখনও ব্লগিং ছিল। আমরা দেখতাম না বিভিন্ন রান্নাঘর এই সেই হতো, যখন এই একটি খাবার, এই রেসিপি আমি বানাচ্ছি, এটা এটা এই এইভাবে। তো ফুড ব্লগাররা কি করে, তারা বর্তমানে যাদেরকে ফুড ব্লগার বলে আমরা চিনি, পরিচিত, তারা কি করে বিভিন্ন দোকানে যায়, এটা তুমি কিভাবে বানাচ্ছ, এই আমি তেলে ছাড়লাম বেগুনিটা, বেগুনি বেসন মাখালাম ইত্যাদি, হলো গরম বেগুনি, এবার খান। তো এবারে এই যে ব্লগিং ব্যাপারটা, বাংলাতে ফুড ব্লগিং ব্যাপারটা জনপ্রিয় হয়েছে, তুমি মার্ক করে দেখো কোভিড এর পর থেকে বেশি করে, বিগত লাস্ট 5 বছর, এই তারপর থেকেই তুমি দেখো এই যে নন্দিনী বলো, রাজুদা বলো, অমুক তমুক অমুক, এইগুলোর পরিচিতিটা বেশি বেড়েছে। তার আগে ছিল না বলছি না, তার আগে ছিল, কিন্তু এটার ওই ভাস্টলি জনপ্রিয়তা বা পপুলারিটি ব্লগিং ব্যাপারটার ছিল না। একটা জিনিস ভেবে দেখো, এই ফেজে না অনেক জিনিস হয়েছে এমনিতে, তার আগে থেকে আমাদের মানে এই জিনিসগুলো বাড়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। মানে ফেল পাস নেই, তো ফলে মানুষের কাছে সঠিক শিক্ষা নেই। প্রথমত কেউ কিছু মনে করলে আমার কিছু করার নেই, কিন্তু এটা অরাজনৈতিক কথা, সত্য তো মানতে তো হবে। ফেল পাস নেই মানে যার মেধা আছে সেও পাস, যার মেধা নেই সেও পাস। তাহলে কারোর কাছে, দুজনের কাছে শিক্ষা থাক না থাক, সে উত্তীর্ণ। আমি সার্টিফিকেট পেয়ে গেছি, আমি তো বলি কি, তাহলে তাদেরকে না পড়িয়ে তাদের হাতে সার্টিফিকেট দিয়ে দেওয়া হলেও যা হয়েছে। তাহলে ভাবো আমার কাছে শিক্ষা এসে গেছে, আমি মনে করছি কি আমি পাস, আমি একজন শিক্ষিত মানুষ। আমার হাতে কি হয়েছে না, আমার হাতে এই স্মার্টফোনটি চলে এসছে। দেখো স্মার্টফোনটা যার যার হাতে আছে, আমার প্রত্যেকে কিন্তু একজন ইন্টারন্যাশনাল পার্সোনালিটি, নয় কি? স্মার্টফোন আছে মানে স্মার্টফোনের তাগাদ কিন্তু অনেক ভাই, অনেক অনেক। স্মার্টফোন একটা হাতে থাকলে যারা সঠিকভাবে ব্যবহার করে অনেক কিছু করা যায়। একটা মানুষকে তুলেও দিতে পারে, নামিয়েও দিতে পারে, বিভিন্ন জায়গায় রিচও করতে পারে। আজকে তোমার আমার সম্পর্ক বা আমাদের যোগাযোগ তো এই ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, স্মার্টফোনই বলবো না। তো দেখো স্মার্টফোন যখন থেকে মানুষের কাছে চলে এসছে, শিক্ষাটা যখন খুব সহজলভ্য হয়ে গেছে, তার কাছে মনে হচ্ছে কি চলো পড়ে কি হবে, পড়ার ভ্যালু নেই, পড়াশোনার খুব একটা ভ্যালু নেই, আমি পড়লেও পাস, না পড়লেও পাস। আচ্ছা, আমার হাতে স্মার্টফোন আছে মানে আমি ইজি টু রিচ টু এভরিওয়ান, রাইট? আমি কিছু একটাই করছি। দেখো যে কোনো জিনিস করতে গেলে তার পিছনে শিক্ষা লাগে, তার মেধা লাগে, অনুশীলন লাগে, অধ্যাবসায় লাগে। তার কিন্তু লাগলো না, মানে সব জিনিসগুলো তার কাছে খুব ইজি টু অ্যাচিভ হয়ে গেল না, হাতে দিয়ে দিচ্ছি, অমুক দিচ্ছি, তমুক দিচ্ছি, টাকা দিচ্ছি, সেই দিচ্ছি, বাকি কন্ট্রাক্ট যাচ্ছি না, কিন্তু এগুলো তো করা হচ্ছে সমাজে বর্তমানে। তো যখনই তার হাতে ওই জিনিসটা চলে এসছে, শিক্ষাও ইজি হয়ে গেছে, স্মার্টফোন পাওয়াটাও ইজি হয়ে গেছে, ইএমআই তাই কিনে নেবে লোকে, বিনা ডাউন পেমেন্টে, জিরো পেমেন্টেই লোকে কিনে নেবে এখন, তাই না? যে কোনো ফোন, একটা মানে অ্যান্ড্রয়েড বা অ্যাপেলেরও যদি বলি কিনতে, বিশাল কিছু আহামরি কোনো খরচা লাগে না। তো সে কিনে নিল, কিনে নেওয়ার পরে তার মধ্যে যেহেতু মেধা নেই, শিক্ষা নেই, সে কি করবে? ভুল কাজই করবে। কিন্তু সে কি করছে, যে পরোটা বানাচ্ছে, কে চা বানাচ্ছে, সেটা গিয়ে শুট করছে। আমি বলছি না সে যেটা করছে রং, মানে যারা ওই চা বানাচ্ছে, বিক্রি করছে, আরে সে তো তার ব্যবসা করছে। এরা কি করছে, এরা কিন্তু তাদের ব্যবসা টাইম এসে তাদেরকে কিন্তু অ্যাকচুয়ালি ভেবে দেখো ডিস্টার্বই করছে। প্রথম দিকে কি হচ্ছে, এদের ব্যবসা কিছু এরা কাস্টমার পেয়ে যাচ্ছে, প্রথম দিকে ইনকাম হয়ে যাচ্ছে, তারপরে ভেবে দেখো যখনই ওরা চলে গেল, ওর ব্যবসাটা কিন্তু ডাউন পড়ে গেছে। এরকম বেশ কিছু উদাহরণ আছে, মানে সেটা অন্য কোনো দিন
আলোচনা না করা যাবে। আমরা বলছি না, আমরা সবাই হ্যাঁ, জানি তো ব্যাপারগুলো। এই বিষয়টা হচ্ছে কি, দেখো এটা নেগেটিভ ইম্প্যাক্ট এবার কি বলছি, ধরো আমাদের বাড়ির ছেলে মেয়ে বা কোনো একটা আমার ছাত্রছাত্রী যারা রয়েছে বা এরকম প্রত্যেকেই যারা রয়েছে, একটি ছেলে একটি মেয়েকে তার বাবা মা কি করছে, ক্যারাটে শেখাচ্ছে, গান শেখাচ্ছে, নাচ শেখাচ্ছে, একটা ভালো কনভেন্ট স্কুলে তাকে পড়াচ্ছে, স্পোকেন ইংলিশ শেখাচ্ছে, ইত্যাদি ইত্যাদি, দুবেলা টিচার লাগিয়ে রেখেছে, স্কুল থেকে যাওয়ার আগে টিচার, স্কুল থেকে ফিরে আসার পরে আবার টিচার, ঘুম থেকে উঠে আবার পড়া, এই তার জার্নি চলছে। আবার তার যেগুলো উইক অফ ডেজ, সেখানে তার অন্যান্য টিচার, গানের, ড্রয়িং এর, নাচের, এগুলো লেগেই রয়েছে। তো সেই ছেলে মেয়েটি যখন সে হাতে মোবাইল পাচ্ছে, সে কি দেখছে এবার ভাবো, এই লোকটা তো পড়াশোনাই করেনি, 8 পাস হবে বা ফেলই হবে, কিছুই করেনি। তার ক্যাপশনে এই যে ব্লগারগুলো তুমি দেখবে ক্যাপশন দেয়, দেখবে ভুল বানান লেখা রয়েছে, কেন তার মধ্যে সেই মেধাটা নেই বলে। ওরা বলে অ্যাকচুয়ালি ওটা টাইপিং মিস্টেক, আমি বলি টাইপিং মিস্টেক নয়, ওটা এডুকেশনাল মিস্টেক। তো সে কি দেখছে যে একটা লোক চা বেচে সে বিল গেটসের কাছে পৌঁছে গেছে, তার কোনো মেরিট নেই, তার কোনো এডুকেশন নেই। চা ভালো বানায় কি খারাপ বানায় পরের কথা, স্বাদের জন্য এত বড় হয়েছে চায় তো সে নয়, মার্কেটিং এর জন্য হয়েছে। তো সে দেখছে যে পড়ে কি লাভ, তাহলে আমার গান শিখবো, নাচ শিখবো, এতক্ষণ ধরে আমি সময় দেবো আমার শিক্ষার জন্য, এত বয়স অব্দি পড়বো, খরচা করবো, কি দরকার, ছেড়ে দাও তো, আমাকে একটা স্মার্টফোন কিনে দাও, আমায় দুটো হাঁড়ি কিনে দাও, আমি রাস্তায় একটা বেঞ্চ পেতে ঘি ঢেলে বিরিয়ানি বিক্রি করি, ব্লগাররা এসে আমাকে কোটিপতি করে দিয়ে যাবে। বলো তার এটা কি নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে না? একটা বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে সে কি শিখছে, আরে অ্যাভেলেবল তো, সকলের কাছে স্মার্টফোনটা অ্যাভেলেবেল। মা বাবার স্মার্টফোন গুলো স্কুল আওয়ার্স এর পরে বাকি যেইটুকু সময় বাচ্চারা বাড়িতে ফ্রি থাকে, তাদের হাতেই সেই স্মার্টফোনটা থাকে। সেই স্মার্টফোনে যদি সোশ্যাল মিডিয়াতে পারে না, বাচ্চারা 5-6 যারা পড়ে তাদেরই সোশ্যাল অ্যাকাউন্ট আছে সোশ্যাল মিডিয়াতে, তারা কি দেখছে, ওই দেখছে রাজুদা পরোটা বেচছে, কি বলছে, 30 টাকায় 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, কাঁচা পেঁয়াজ, এইসব। হ্যাঁ, তো সে বলছে আমি এইটা বলতে পারলেই ফেমাস হয়ে যাব, জীবনে বড় হয়ে যাব, আর কি চাই, আর কি দরকার, পড়ার কি দরকার আমার। তো বলে আমি মনে করি এই যে জিনিসটা চলছে, এই যে ট্রেন্ডটা চলছে, এটা বন্ধ হওয়া দরকার, এটার কিন্তু নেগেটিভ একটা ইম্প্যাক্ট জিনিস, এই জিনিসটা কোনোদিন চেঞ্জ হবে না। কেন বলছি, যতক্ষণ না বাড়ির লোকেরা সেই পথ না দেখানো পর্যন্ত। আজকে আমি যদি তোমার হাতে একটা ফোন তুলে দেবো, 5-এ পড়া বা 6-এ পড়া বা 4-এ পড়া, এক্স্যাক্টলি, একদম আমার সঠিক কথা, বাড়ির লোক যদি আমাকে হাতে তুলে দেয়, তারা আমার কিন্তু ক্ষতি করছে, আমার বাড়ির লোকেরা। একদম সম্পূর্ণ অসহমত এটার সাথে। বাড়ির লোক করছে, কিন্তু আমরা এই মানে অনেক influence সময় হয় না, হচ্ছি, বায়নাটাতে আমাকে বশবর্তী হয়েও কিছু কিন্তু এই করতে যে হয়, বায়নাটা থাকলেই কিন্তু একটা মানুষ দিতে হবে বুঝবে তাও ঠিক নয়। না। যদি থাকে তাহলেই না আমরা সেই মূল্যটা বুঝবো। আজকে তো আমরা জানি না সেই ফুড ব্লগারের বাড়িতে কি হচ্ছে। হতে পারে তাদের বাড়িতে অনেক রকমের প্রবলেম দেখা দিচ্ছে, যে আমি বাড়িতে থাকতে পারছি না, এটা বলে না, হতেও পারে, ইট কুড বি হ্যাপেন। তারা বেরিয়ে যাচ্ছে বাইরে, যেখানে যেটা পাচ্ছে, দাদা দাদা দাদা। এই পরোটা বিক্রেতা যিনি আছেন, ইনি বলছেন যে আমার প্রবলেমটা হচ্ছে তারা আমার বিজনেসের টাইমে এসে প্রবলেমটা করে। এক্স্যাক্টলি, তরকারিতে মাইক ফেলে দিচ্ছে, এটা তো মাইক খুব ভাইরাল হয়েছে, হ্যাঁ ফেলে দিচ্ছে, হ্যাঁ, আমার কাস্টমারদের বল শুন 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 করে ভিডিও স্টার্ট করে দিচ্ছে। এমনও দেখেছি তিনি বলছেন দাদা আপনার পায়ে ধরছি, আমাকে ব্যবসাটা করতে দিন, ব্যবসাটা করতে দিন। এই যে প্রবলেমটা দেওয়াটা, এটা তো ফুড ব্লগারদের কাজ ছিল না কোনো, না একদমই না। তুমি এটাই বলতে চেয়েছিলে, মানে এটা এত সুন্দর। ফুড ব্লগিং ব্যাপারটাই আলাদা। দেখো ফুড ব্লগার মানে যে সমস্ত আমরা বিদেশি বড় বড় ফুড ব্লগারদের কথা বলি, বাবা তাদের ফুড ব্লগিং করতে গেলে তার শিক্ষা লাগবে। ভাই আমি ভালো, মানে দেখো ফুড ব্লগিং অ্যাকচুয়াল কথা অ্যাঙ্কারিং, কিন্তু হ্যাঁ একটা অ্যাঙ্কার হতে গেলে, ভালো হোস্ট হতে গেলে আমার ভাষার জ্ঞান থাকা দরকার, একদম, আমার ডিকশনারিটা রিচ হওয়া দরকার, আমার স্পেলিং এর উপর ভালো দক্ষতা থাকা দরকার, এবং পার্ট বাই পার্ট কোনটা কিভাবে বলবো তার একটা, মানে যেরকম রচনা লিখলে ভূমিকা, কর্মজীবন, উপসংহার, এভাবে আসতে হয়, তার সেই প্রসেসগুলো জানা দরকার। তারপরে আমি ব্লগিং চলে এসেছি, আজকে ডিজিটাল অরুণ ফোনপে পড়া বিশ্ববিখ্যাত, কি সেই এইসব বলছে, ফাজলামি সেও করছে, আর যে সেটাকে রেকর্ড করছে সে তো আরো ফাজিল, না, যে ওইটাকে রেকর্ড করে তার দর্শককে দেখাচ্ছে। তাহলে যেই দর্শকগুলো ওটা দেখে তারা আবার নাকি এন্টারটেন হচ্ছে নাকি জানি না, যদি হচ্ছেন তাহলে তাদের হাতে ফালতু টাইম কত ভেবে দেখো। আজ আমাদের সমাজের পরিণতি সেটা হয়ে গেছে না, হাতে টাকা পেয়ে যাচ্ছি এমনি এমনি প্রত্যেক মাসে, বিশেষ কিছু যদি নাও করি তাও পেয়ে যাচ্ছি, ঠিক আছে, তো হাতে এদিকে শিক্ষাটাও ইজিলি পেয়ে যাচ্ছি। আরে ভাই আমার দরকার কি, কে পরোটা বেচছে সেটাই দেখি। পড়াশোনা করে চাকরি হচ্ছে না, পড়াশোনা করে বিএড করে তাকে গিয়ে ধর্ণা দিতে হচ্ছে, আমি কেন চাকরি পাচ্ছি না, আমাকে প্রশ্নের উত্তর দিন, তাকে মার খেতে হচ্ছে পুলিশে। আর সেদিকে পড়াশোনা না করে
হাতে কেবল একটা স্মার্টফোন পেলেই সে দেখছে যে ব্লগাররা তাকে ঘিরে ধরে সুপারস্টার বানিয়ে দিচ্ছে, ইভেন সেখান থেকে সে সিনেমা করছে। তাহলে তুমি বলো, তুমি কোনোভাবে একটা কথা বলছি, যতদিন মিছিল করেছো ততদিন যদি আমি ফুড ব্লগিং করতাম, আমি তাহলে তোমার থেকে বেশি রোজগার করতাম। আজকে তো সেটাই ঠিক কি চলছে তো, আজকে বলছি আমি। হ্যাঁ বর্তমানে তো সেটাই তো মানে আমরা দেখতে পাচ্ছি, চোখে তো সেটাই দেখতে পাচ্ছি। কিন্তু এই জিনিসটা দেখো, সবকিছু জিনিসেরই না একটা এন্ড হয়। যেমন বলে যে এভরি গুড থিং হ্যাজ অ্যান এন্ড। তো ব্যাড থিংটা বেশি সময় চললেও তার ইম্প্যাক্টটা যতক্ষণ মানুষে না বুঝবে না, আমি হয়তো রিয়েলাইজ করছি, আমি হয়তো জিনিসটাকে অ্যানালাইজ করে বিশ্লেষণ তুমি রিয়েলাইজ করলাম করছো, বললে অনেকে রিয়েলাইজ করছে কিন্তু এখানে এসে বলার সাহসটা নেই। হ্যাঁ সেটা হতে পারে, সেটাও হতে পারে। বা আরো অনেক মানুষ যারা আমি বলবো রিয়েলাইজ করেননি, মানে এইভাবে করে জিনিসটাকে প্রসেসে সেটাকে ভেঙে বিশ্লেষণ করে দেখেননি, তারা হয়তো ফলে সেই জিনিসটা চোখে দেখতে পাচ্ছে না। হ্যাঁ, তো মানুষের সেই দর্শনটাও থাকা দরকার। তো মানে আমার এই কথাগুলো বলার কারণ সেটাই, যারা বুঝতে পারছে না তাদেরকে যদি আমার কথাগুলোর মাধ্যমে আমি সামান্যতম এনলাইট করতে পারি, তাদের মধ্যে সেই মেসেজটা আমি বার্তাটা পৌঁছে দিতে পারি, তাহলে মনে হয় সেটা মানুষের ভালো হয়। রাইট, সো দ্যাটস অল ফ্রম মাই সাইড। থ্যাংক ইউ সো মাচ তন্ময়দা। আর ফিডব্যাক একটু চাইবো, প্রথমবার আমাদের কে পডকাস্টে বা প্রথম পডকাস্ট করছো তুমি মনে হয়। এটা আমার তোমার শোতে প্রথম আসা। আমি বলবো যে আই এম ভেরি মাচ হ্যাপি, এক্সাইটেড এবং খুবই গ্রেটফুল তোমার কাছে। কেন কি, আমি এই যে কথাগুলো বলছি, এই কথাগুলো বলার পডকাস্টের জায়গাটা কিন্তু মানে সমস্ত পডকাস্ট বা সমস্ত চ্যানেল কিন্তু নয়। মানে আমি যেখানে ফ্রিডম নিয়ে ইন্ডিপেন্ডেন্টলি মানে বাক স্বাধীনতা দিয়েই, যদিও সংবিধানে রয়েছে থাকলেও কিন্তু নেই আজকের দিনে বাক স্বাধীনতাটা যতটা বলা সহজ, করাটা নেই, সহজ তার থেকে বেশি কঠিন। কঠিন। তো আমাকে যে স্বাধীনতাটা দেওয়া হয়েছে, আমি আমার কথাগুলো বলতে পেরেছি, যেখানে অনেক দিন ধরে হয়তো মানুষকে আমি বিভিন্ন পোস্ট করেছি, বিভিন্ন আর্টিকেল লিখেছি, সেখানে মানুষে দেখেছে, পড়েছে। তো আজকে যে সেগুলো মানুষের সামনে বলতে পারলাম এবং তুমি যে সেটা তুলে ধরলে মানুষের সামনে, সেটার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবং আমরা প্রত্যেকটা পার্সন যারা আসেন তাদেরকে একটা ছোট্ট একটা গিফট দিই, এটা হচ্ছে ভগবত গীতা। আমি তোমার জন্য তোমাকে একটা গিফট দিলাম ছোট্ট কেকে পডকাস্ট থেকে। থ্যাংক ইউ সো মাচ। এবং তুমি যেটা দিলে এটা গিফট না, এটা মানে আমি বলবো দর্শককে, মানে এটার থেকে বড় কিছু হয় না জীবনে। এটা যদি কেউ ভালো করে অধ্যয়ন করে, আমি মনে আমি কিছুটা পড়েছি, পুরোটা পড়িনি, কিন্তু তুমি দিলে আমি অবশ্যই পড়বো। এটা মানে থ্যাংক ইউ সো মাচ। যেটা দিলে এটার ভ্যালু কোনোভাবেই ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ভালো থাকো, আর তোমার আগামী পডকাস্ট গুলো অনেক মানুষের কাছে রিচ হোক, মানুষ অনেক ভালোবাসা দিক, ভালো কাজ করো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ তন্ময়দা। আর কিছু বলার নেই, ফিডব্যাকও পেয়ে গেছি। আর আপনাদের একমাত্র হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট ওয়ান অ্যান্ড অনলি তন্ময়দা, আর ক্যামেরার পেছনে কিংসুক সেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।